সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আমার অন্তঃস্থল থেকে আপনাকে জানাচ্ছি এক পৃথিবী ভালোবাসা। দর্শক শ্রোতা, এই দুনিয়াতে বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। স্বার্থের জন্য একটা মানুষ কতটা ছলনাময় হতে পারে, আর সেই স্বার্থ পুড়িয়ে গেলে সেই মানুষটাই কতটা হিংস্র হতে পারে। আপনি যদি আজকে সিয়ামের জীবনের বাস্তব গল্পটা শুনেন, তবে তা হারে হারে বুঝে যাবেন। ডিয়ার ভিউয়ার্স, আমি যখন সিয়ামের জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম, সবশেষ আমার কাছে এটাই মনে হলো যে পিপিলিকার পাখা গজে মরণের তরে। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই সিয়ামের জীবনের গল্পটা প্রত্যেকটা মানুষের জন্য হবে ভীষণ শিক্ষণীয়। তাই সবার কাছে বরাবর মতো রিকোয়েস্ট করব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। আমার নাম হচ্ছে নিজামুদ্দিন সিয়াম, আমার বাড়ি সিলেট জেলা। প্রিয় দর্শক শ্রোতা, আমার জীবনের গল্পটা শুরু করার আগে আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, আছে আমার দুইটা বড় বোন। যদিও আমার বড় বোনদের বিয়ে হয়ে গেছে, তারা তাদের শ্বশুরবাড়িতেই থাকে। আমাদের পরিবারটা একটা উচ্চ মধ্যবিত্ত পরিবার, কেননা আমার আব্বা ঢাকাতে থাকে, ওখানে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। মোটামুটি আমার আব্বার আয় উপার্জন অনেক ভালো। আমি আমার জীবনের গল্পটা আমার কলেজ জীবন থেকে শুরু করি। আমি সিলেটের কোনো একটা কলেজে পড়াশোনা করতাম। আমি পড়াশোনার প্রতি যথেষ্ট অ্যাক্টিভ এবং একজন ভালো স্টুডেন্ট ছিলাম। আমি এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়ে পাশ করি, যার জন্য আমাদের সিলেটের সবগুলো মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে। আর বিশেষ করে আমি আমাদের এলাকার অনেক বেশি টিউশনি করি, যার জন্য আমার এলাকার সব মানুষগুলো আমাকে চিনে। দেখা গেল মাসে মোটামুটি আমার আব্বার টাকা ছাড়াই আমাদের সংসারটা অনেক ভালো চলে যায় আমার টিউশনি টাকা দিয়ে। যাই হোক, এভাবে যেতে যেতে আমার দিনগুলো পার হচ্ছিল। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে উঠি, তখন হঠাৎ করে একদিন আমাদের এলাকাতে একটা লাশ পাওয়া যায়। লাশের কোনো পরিচয় পাওয়া যায় না। লাশটা হচ্ছে আমাদের বাড়ির খুব পাশেই। দেখা গেলো আমাদের বাড়ির 2-3টা বাড়ির পরেই লাশটা পাওয়া যায়। তখন মানুষ কী করে পুলিশকে ফোন করার পরে পুলিশ এসে লাশটাকে নিয়ে যায়। অ্যান্ড যাওয়ার সময় কিছু অজ্ঞাতনামা কিছু মানুষের নাম নোটিশ করে নিয়ে যায়, সেখানে আমার নামটাও নিয়ে যায়। এরপরে আমার আব্বা ঢাকা থেকে বলতেছে যে এই এলাকায় থাকলে তোর প্রবলেম হয়ে যেতে পারে, যেহেতু লাশটার কোনো পরিচয় পাওয়া যায়নি। পুলিশ অনেকের নাম টাম লিখে নিয়ে যায় এবং রাতের বেলায় অনেকেই তদন্ত করে, অনেকের বাড়িতে এসে লোকজন খোঁজ করে। তো আমার আব্বা বলতেছিল যে এভাবে চলতে থাকলে একটা সময় অনেক বেশি প্রবলেম হয়ে যেতে পারে, আর যে কোনো সময় পুলিশ তোকে ধরেও নিয়ে যেতে পারে শুধুমাত্র টাকার জন্য। এরকম করে আমাদের এলাকার মোটামুটি 2-3 জনকে অলরেডি পুলিশ ধরে নিয়ে গেছে এবং তাদেরকে অনেক টাকা দিয়ে ছুটে আনতে হয়েছে। তখন আমার আব্বা বলতেছিল যে তুই একটা কাজ কর, তুই ঢাকাতে চলে আয়। তখন আমি আমার মাকে বললাম যে মা, আমি ঢাকাতে চলে যাই। তখন আমার মা বলতেছিল যে না, ঢাকাতে যাওয়ার দরকার নাই, আমার কলেজটা ছিল আমার নানু বাড়ির পাশে। তো আমার মা বলতেছে যে তুই একটা কাজ কর, তুই তো নানু বাড়িতে গিয়ে থাক, কারণ নানু বাড়ির পাশেই হচ্ছে আমার কলেজ, ওইখান থেকে আমার কলেজের ডিস্টেন্স অনেক বেশি না। তো যথারীতি আমি আমার নানু বাড়িতে চলে যাই, ওখানে থেকে আমি কলেজে পড়াশোনা করি। আমার নানু বাড়ির ব্যাপারে একটু জানিয়ে রাখি। আমার নানু বাড়িতে আমার হচ্ছে 2টা মামা। একটা মামা হচ্ছে বিদেশে থাকে, উনি হচ্ছে ওনার বউ নিয়ে বিদেশে থাকে, এটা হচ্ছে আমার ছোট মামা। আর আমার বড় মামা বাংলাদেশেই থাকে, ওনার হচ্ছে আমাদের সিলেট শহরে অনেক বড় একটা মুদি দোকান আছে। আর আমার একটা মামাতো ভাই, একটা মামাতো বোন আছে। আমার মামাতো ভাইটা সেও ঢাকাতে থেকে পড়াশোনা করে, আর আমার মামাতো বোনটা এই বছর ক্লাস 9-এ পড়ে। তো আমি যখন আমার নানু বাড়িতে গেলাম, আমার মামুনি অনেক বেশি খুশি হইলো। আমার মামুনি বলতেছিল যে অনেক ভালো হয়েছে তুমি আসছো, এখন আমাদের তন্নিকে তুমি পড়াইতে পারবা। আমার মামাতো বোনের নাম ছিল তন্নি। তো আমি ঠিক আছে, যেহেতু নানু বাড়িতে থাকতেছি, ওরা আমাদেরকে খাবার টাবার দিচ্ছে বা যতটুকু আদর আপ্যায়ন ভালোবাসা করা দরকার তাৎক্ষণিকভাবে সব কিছুই করতেছে। এরপর থেকে আমি চিন্তা করতেছি আমি সকাল বিকাল আমার মামাতো বোন তন্নিকে পড়াই। তন্নি কিন্তু অনেক বড় না, তন্নি তখন মাত্র ক্লাস 10-এ পড়ে, সামনে পরীক্ষা দিবে। যার জন্য মামানি আমাকে বলতেছিল যে তুমি যদি ওর প্রতি একটু মনোযোগী হও, ওকে একটু ঠিকমতো পড়াশোনাগুলো দেখায় দাও, একটু ঠিকমতো ওকে পড়াও, তাহলে দেখবা ও একটা সময় এসএসসিতে তোমার মতো গোল্ডেন প্লাস পেয়ে পাশ করবে। এরপর থেকে আমি মোটামুটি আমার এই মামাতো বোনটাকে অনেক মনোযোগ দিয়ে পড়াই, কারণ কোনোভাবেই যাতে তার পড়াশোনার কোনো ক্ষতি না হয়। আমি আমার পড়াশোনার বেগাত করেও হলেও তার পড়াশোনাটা ভালোভাবে করাই, কারণ তার সামনে পরীক্ষা। মামানি যথারীতি আমাকে বলছে যে যেন পরীক্ষাতে ভালো রেজাল্ট করে, এই জন্য আমি তার প্রতি অনেক বেশি মনোযোগী। এভাবে যেতে যেতে বেশ কিছুদিন যাওয়ার পরে একদিন আমার মামাতো বোন করে কি আমাকে বলে যে ভাইয়া, তুমি তো আমাকে প্রতিদিন রাতের বেলায় পড়াও, আমার একটা বান্ধবী আছে,
ওনার পড়াশোনা অনেক বেশি কাঁচা, মানে ওর বাবা আমাকে বলতেছিল যে তুমি কি ওর মানে ওই মেয়েটাকে পড়াবা, তাহলে সে তোমাকে কিছু টাকা দিবে। তখন আমি চিন্তা করতেছিলাম যে টাকা কেন লাগবে। তো আবার ও বলতেছে, আমার মামাতো বোন বলতেছে টাকা লাগবে না মানে তুমি তো তোমাদের এলাকায় সবসময় টিউশনি করাইতা, তো ও তোমাকে টাকা দিবে, প্রবলেম কি। আমি তারে বলতেছি যে না, আমি তো তোকে যে সময়টা দিব সে সময়ই তো সে পড়বে, তো যার জন্য টাকার দরকার নাই, তুই তাকে বলবি যেন আমাদের বাসায় এসে পড়াশোনা করে, তোর সাথে প্রতিদিন রাতের বেলা এসে পড়ে এবং কোনো প্রবলেম নাই। এরপরে যথারীতি আমার মামাতো বোন এর পরের দিন হচ্ছে মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে আসে, আমার হচ্ছে মামনির বাসায় নিয়ে আসে। আসার পর ও যখন পড়তে বসে আমি তখন আমার রুমে ছিলাম, তো আমাকে ডাকার পর আমি যখন যাই, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, মানে আমার কাছে দেখে মনেই হচ্ছিল না যে ক্লাস 10-এ পড়ে একটা মেয়ে, মানে অনেক বড়, মানে হয় না যে মানে মনে হয় যেন সে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে। আর মেয়েটা এত সুন্দর ছিল, মানে অদ্ভুত চেহারার অধিকারী ছিল, তার দিকে তাকালে যে কোনো মানুষ নর্মালি আমার মনে হয় পাগল হয়ে যাবে। অনেক সুন্দর করে কথা বলে আমি যখন রুমে ঢুকলাম আমাকে সালাম দিল, তো আমাকে স্যার বলে সম্বোধন করতেছিল। আমি তার বললাম যে আমাকে স্যার বলে ডাকার দরকার নাই, আমি তোমার স্কুলের বা তোমার কোনো কোচিংয়ের টিচারও না, আমাকে তুমি হচ্ছে ভাইয়া বলে ডাকতে পারো, যেহেতু তন্নি আমাকে ভাইয়া বলে ডাকে, তুমিও আমাকে ভাইয়া বলে ডাকো। তো আমি জিজ্ঞেস করলাম যে যেহেতু আমি ক্লাস শুরু করব, তোমাকে পড়াবো, সেক্ষেত্রে আমার তোমার নামটা জানতে হবে, তোমার নামটা কি। তখন মেয়েটা আমাকে বললো যে তার নাম হচ্ছে ইসরাত জাহান ইমা। তো আমি তাকে বললাম যে আমি ইসরাত জাহান ডাকবো না, আমি তোমাকে ইমা বলেই ডাকবো। তো বলো আচ্ছা ভাইয়া ঠিক আছে, তাহলে আপনি আমাকে ইমা বলেই ডাকেন। আমি একটা জিনিস খুব খেয়াল করে দেখি, মানে ও পড়াশোনার প্রতি মানে এতটাই দুর্বল, মানে ও যখন লেখে ওর খাতার ভিতরে, মানে যে কোনো মানুষ যদি দেখতে পায় এটা ভাববে যে ক্লাস 5-এর কিংবা ক্লাস 6-এর কোনো মানে ছেলেমেয়ের হাতের লেখা, এত বাজে তার মানে হচ্ছে হাতের লেখা। আর বিশেষ করে যখন আমি তাকে পড়াই, মানে আমি তাকে একটা পড়াই, সে কখনোই পড়াশোনার প্রতি মনোযোগী না, মানে কখনো এদিকে তাকায় থাকে, কখনো ওই দিকে তাকায় থাকে, এভাবে হচ্ছে মানে একটু অন্যমনস্ক। কিন্তু অন্য কিছু যাই হোক, একটা কথাই মেয়েটাকে দেখে আমি স্বীকার করলাম যে সুন্দরী মেয়েরা পড়াশোনায় একটু দুর্বল থাকে। মানে মেয়েটা এত সুন্দর ছিল, মানে আমার কাছে মনে হচ্ছিল যেন আমি আসমানের কোনো পুরী দেখতেছি। তো আমি চিন্তা করতেছি ও যদি পড়াশোনা করে একদিন অনেক ভালো করতে পারবে, কারণ যত সুন্দর তার চেয়ার। আমি তারা বলতেছিলাম যে তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি একটা সময় বিমান ভালো হইতে পারবা, কারণ তুমি যেমন লম্বা তেমন ফর্সা, তো তোমার রেজাল্ট যদি অনেক ভালো থাকে তাহলে তুমি বিমানে চাকরি করতে পারবা। মেয়েটা আমাকে বলতেছে যে আমার বিমানে চাকরি করার কোনো দরকার নেই ভাইয়া। আমি বললাম কেন, বিমান ভালো হওয়ার জন্য মানুষের কত ইচ্ছা, আর বিমান ভালারা কত স্মার্ট হয়, কত সুইট হয়, কত সুন্দর হয়, তুমি কেন বিমানবালা হবা না। মেয়েটা আমাকে বলতেছিল যে ভাইয়া বিমানে চাকরি করা আমার কাছে অনেক বেশি রিস্ক মনে হয়, আকাশে যখন বিমান চলে আমি তখন প্রচণ্ড ভয় পাই যে না জানি এটা ভেঙে পড়ে। আপনি একটা আবার চিন্তা করেন বাতাসের উপরে এত বড় বিমানটা কীভাবে চলে। আমি বললাম যে তুমি পড়াশোনা করো তবেই তুমি বুঝতে পারবা যে বাতাসের উপরে এত বড় বিমানটা কীভাবে চলে। এরপর থেকে আমি তাকে পড়াশোনা করাচ্ছি, যাই হোক পড়াশোনা করাইতেছি। ওরা খুব মানে মোটামুটি দুজনেই অনেক বেশি মেধাবী। এভাবে যেতে যেতে প্রায় 8-9 দিন পরে একদিন হচ্ছে আমার মানে মেয়েটা হচ্ছে আমার মামাতো বোনের ফ্রেন্ডের একটা জন্মদিন ছিল। মানে জন্মদিন বলতে কি যে এই পাশেই আমার মামাতো বোনের আমার মামার ঘর আর ওর বান্ধবীর ঘর পাশেই। এটা হচ্ছে আরেকটা বান্ধবী, এটাও কিন্তু ঈদের ঘর না, মানে ইমাদের বাড়ি কিন্তু মোটামুটি এখান থেকে একটু দূরে আছে। তো ওই জন্মদিন আমার মামাতো বোন আমাকে বলতেছে, তন্নি বলতেছে যে ভাইয়া আমার বান্ধবীর জন্মদিন, তুমি কি যাবা। তাই আমি বলতেছি যে আমি বিকেলবেলা বসে আছি। আমি বললাম যে তোমরা পার্টি করবা কয়টার দিকে। তো বলতেছে যে আমরা 9টার দিকে হচ্ছে সেলিব্রেট করবো, তুমি যদি আসো তাহলে খুব ভালো লাগবে। আমি বললাম যে কে কে আসবে। আমার মামাতো বোন বলতেছে আমি থাকবো, তারপরে ইমা থাকবে, ইমার কথা বললো, আর আমার আরও কয়েকটা বান্ধবী থাকবে। তাই আমি বললাম যে আমি যে ইমাকে পড়াই সেই ইমা। আমার মামাতো বোন বলতেছে হ্যাঁ, আপনি যে ইমাকে পড়ান সেই ইমাও থাকবে। তো আমি চিন্তা করলাম ওকে ফাইন, ঠিক আছে আমি যাব। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি আসলে ভুলে গেছিলাম, আমি শুয়ে আছি, আমার আসলে ওই জন্মদিনের কথা মনে ছিল না। একটা পর্যায়ে যখন ওরা ডেকসেট বাজাইতে আসে, মানে প্রচুর শব্দ করে বাজাচ্ছে, এটা আমার মানে কানে আসলো। কানে আসার পর আমি চিন্তা করতেছি কি রে ডেকসেট কেন এইভাবে বাজাচ্ছে, মানে মিউজিক বাজাচ্ছিল। তখন হঠাৎ করে মনে হলো যে আজকে তো ওদের জন্মদিন ছিল। আমার কাছে মনে হলো যে আরে আজকে তো ওদের জন্মদিন ছিল, আমি তো ভুলেই গেছিলাম। তো যথারীতি আমি কী করলাম যে আমি একদম রেডি হয়ে, আমাকে 9টার কথা বলছিলাম, আমি 9:30 কি 9:45 দিকে আমি গেলাম। যাওয়ার পর দেখতেছি যে ওরা মোটামুটি কেকটে কেটে একদম হচ্ছে নাচানাচির পর্যায়ে আছে। আমি যাওয়ার পরে সবাই ভীষণ লজ্জা পেয়ে গেলো, কারণ সবগুলোই মেয়ে ছিল ওখানে। আর যেহেতু স্কুলে পড়ে মানে ওরা অত বড় না, ছোট মানুষ, মানে সবাই মোটামুটি ছোট। তো এখন হচ্ছে সবার মাঝে আমি দেখলাম যে তন্নিও ওখানে আছে, মানে তন্নিও আছে, আর তন্নির যেই বান্ধবী যাকে আমি পড়াই ইমাও এখানে আছে। অদ্ভুতভাবে আমি ইমের দিকে তাকিয়েছিলাম। মেয়েটা শাড়ি পরে আসছিল, একটা লাল শাড়ি পরা ছিল,
চুলগুলো ছেড়ে দিল, কপালে ছোট্ট করে একটা টিপ দিয়ে রাখলো, আর চোখের মধ্যে একটু আইলাইনার, আর খুব বেশি সাজে নাই। মানে আমি মুহূর্তের মধ্যে যেন তার মাঝে হারিয়ে যাচ্ছিলাম। এত সুন্দর কেন যে লাগতেছিল আমি নিজেকে বুঝাইতে পারতেছিলাম না। মানে আমি মনে হয় তার প্রেমে পড়ে গেছি, এত ভালো লাগলো মেয়েটাকে দেখে। দেখার পরে আমি আর ওখানে থাকতে পারতেছি না। কেন থাকতে পারতেছি না? কারণ এখানে সব মেয়েগুলো নাচানাচি করবে, আমি যেহেতু একজন স্টার মানুষ, আমি থাকলে ওরা খুব লজ্জা পাচ্ছে। একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, ওরা নাচানাচি করুক, ওরা বার্থডে সেলিব্রেট করুক, আমি চলে আসবো। এটা মনে করে আমি কি করি, আমি ওদের ওখান থেকে চলে আসি। আমি যখন বাসায় আসার পরে আমি চিন্তা করতেছি যে মেয়েটা এত সুন্দর কিভাবে হতে পারে। সেদিন রাতের বেলায় কেন জানি তার কথা আমার সারা রাত মনে পড়ছে, কিন্তু সে তো আমার অনেক বেশি ছোট, আমার মামাতো বোনের ক্লাসমেট, আমি তো তাকে সেভাবে কোনো কিছু বলতেও পারি না। এরপর থেকেও কন্টিনিউ পড়াশোনা করতে আমার সাথে আবারও আমাদের মামাতো বোনের সাথে আমাদের বাসায় আসে। তো আমি তাকে প্রতিদিন পড়াচ্ছি, আমি আমার মতো করে তাকে টিচিং দিতেছে, ও মোটামুটি যতটুকু পারতেছে পড়তেছে। আমি তো বারবারই বলি আসলে পড়াশোনার প্রতি অতটা ভালো না। একদিন আমি আমার মামাতো বোনকে ডেকে বললাম যে তন্নি, তোর একটা কথা বলি, তুই কিছু মনে করবি না তো? তো বলতেছে যে ভাইয়া কী মনে করবো? আমি তো, তুমি কী বলতে চাও আমাকে একটু বলো। আমি বললাম যে তোর যে একটা বান্ধবী আছে ইমা, এই মেয়েটার সম্বন্ধে আমি একটু জানতে চাই। তখন আমার মামাতো বোন আমার দিকে তাকে একটু মুসকি হাসতেছে। আমি বললাম যে মানে হাসতেছিস কেন, কী হয়েছে? পরে বলতে আসছে কেন, ইমা কি তোমাকে কিছু বলছে? আমি বলি না, কিছু বলার ছিল নাকি? তো ও আমাকে বলতেছে যে না, কিছু বলার ছিল না, তুমি বলো। আমি বলি না, বোন না ভালো, তুই আমার বল না কী হয়েছে। আমার মামাতো বোন আমার কাছে বলতে চাচ্ছে না। একরকম আমি যখন তার কাছে খুব বেশি রিকোয়েস্ট করলাম, মানে এত রিকোয়েস্ট করলাম যে বোন তুই আমার কাছে বল না, তুই বললে আমি খুব খুশি হবো, প্লিজ আমাকে বল। তখন সে আমাকে বলতেছিল যে ভাইয়া জানো, ইমা না সারাক্ষণ তোমার প্রশংসা করে, আমাকে বলে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগে, আর তুমি নাকি অনেক স্মার্ট। আমাকে বলে এরকম ছেলে আমি আমার জীবনেও দেখি নাই। আর ও বলে আমাদের এলাকার যত ছেলে আছে সবগুলা মানে বাংলার 5, কিন্তু তোর মামাতো ভাইটাকে দেখে, মানে তোর ফুফাতো ভাইটাকে দেখে সত্যি আমার অন্তরটা জুড়ে গেল। আমি বলি এই কথাগুলো কে বলেছে? ও বলে যে এই কথাগুলো আমাকে ইমা বলেছে। আমি চিন্তা করলাম তাহলে ইমা যেহেতু আমাকে পছন্দ করে, তাহলে আমি আর তার কাছে, আমার মামাতো বোনের কাছে আমার প্রস্তাবের কথা বলবো না। আমি একটু টেকনিক্যালি ওখান থেকে কেটে চলে আসি। এরপর থেকে আমি চিন্তা করতে থাকি, আরে ও আমাকে ভালোবাসে, এটাই তো আমার জন্য অনেক বড় পাওয়া। অ্যান্ড সময় সুযোগ বুঝে একদিন আমি না হয় আমার ভালোবাসার কথা তাকে বলে দিব। এভাবে কিছুদিন কাটার পরে একদিন আমি দেখতেছি ইমা যখন, মানে ও যখন এখানে পড়তে আসে, তখন সবসময় ওর বাবা ওকে এনে দিয়ে যায়। বাট সেদিন আমি দেখলাম যে একটা ছেলে ওর সাথে আসছে। তো আমি আমার মামাতো বোনকে জিজ্ঞেস করতেছি, কিরে এই ছেলেটা কে আসছে ওর সাথে? তখন আমার মামাতো বোন আমাকে বলতেছে এই ছেলেটা ওদের এলাকারই, ওরা একই এলাকাতে থাকে। আমি বললাম যে এলাকা মানে, পরে বলতেছে ওদের পাশাপাশি বাড়ি। আমি বললাম যে এই ছেলেটা কেন রাতের বেলা এই মেয়েটাকে নিয়ে আসলো? তো বলতেছে যে আমার মামাতো বোন বলতেছে হয়তো ইমার আব্বু একটু ব্যস্ত ছিল এই জন্য। তো সবশেষে আমি ইমাকে জিজ্ঞেস করেছি, ইমা তোমার আব্বু কেন তোমাকে নিয়ে আসে নাই, তুমি কেন এই ছেলেটার সাথে আসছো? তুই আমাকে বলতেছিল যে ভাই আমার আব্বু আজকে একটু বাইরে গেছিলো, তো এই জন্য আমি ওর সাথে আসছি। আমি বললাম তো তুমি যে ওর সাথে আসছো এটা কি তোমার মা জানে? বলে আমাদের বাসায় কেউ জানে না, আমি আমার আম্মাকে বলছি যে আমার মানে তন্নি আমাকে এসে নিয়ে যাবে, এটা বলছিলাম। আমি যে ওর সাথে আসবো এটা কিন্তু আমি আমার আব্বা আম্মা কাউকেই বলি নাই। তাই আমি বললাম যে এই ছেলেটাকে, তো ও ছেলেটার নাম বলার পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে ফাইন। ও পড়াশোনা শেষ করে চলে গেল। তখন আমার মনে কেন যেন একটু কষ্ট লাগলো যে মানে ব্যাপারটা কেমন না, যে এটা রাতের বেলা একটা ছেলে ওকে দিয়ে গেল আবার নিয়ে গেল। তো সবশেষে আমি আমার মামাতো বোনকে জিজ্ঞেস করলাম যে এই ছেলেটাকে তুই আমাকে একটু বলতো। তখন আমার মামাতো বোন বলতেছে যে ভাইয়া এই ছেলেটা তন্নিকে এই ছেলেটা ইমাকে অনেক বেশি পছন্দ করে, ছেলেটা ইমাকে প্রচুর পছন্দ করে। অ্যান্ড ওই ইমাকে অনেকবার প্রেমের প্রস্তাবও দিয়েছিল। তাই বললাম যে ইমা কি রাজি হয়েছে? তো আমার মামাতো বোন বলতেছে যে না, রাজি হয় নাই, কিন্তু যে কোনো সময় রাজি হয়েও যেতে পারে। ওর এই কথাটা শোনার পরে আমার কলিজার মধ্যে একটা কামড় দিয়ে উঠলো। আমি চিন্তা করলাম আর অপেক্ষা করা যাবে না, কারণ যে কোনো সময় আমার ভালোবাসার মানুষটা অন্যের খাঁচায় ঢুকে যেতে পারে। যার জন্য আমি চিন্তা করলাম যে না, আমি তাকে বলেই দিব। সেদিন আমি আমার মামাতো বোনকে বলতেছিলাম, আচ্ছা ইমা তো ওই দিন আমার খুব প্রশংসা বলেছিল আমি দেখতে অনেক স্মার্ট সুন্দর, আমাকে সে পছন্দ করে। এরপর থেকে আর কিছু বলেছিল কি? আমার মামাতো বোন বলে না ভাইয়া, এরপর থেকেও আর কিছুই বলে নাই। আমি বললাম যে তোরে যদি আমি একটা কথা বলি তুই কি বলতে পারবি? আমার বোন বলতেছে কেন পারবো না, ঠিক আছে তুমি বলো কি বলতে হবে। আমি বলি যে আমারও না ইমাকে অনেক বেশি ভালো লাগে। এটা শোনার পর আমার বোন আমার দিকে বড় বড় চোখ করে তাকায় আছে, অনেকক্ষণ তাকায় থেকে বলতেছে সত্যি বলতেছ? আমি বললাম যে আমি একদম সত্যি বলতেছি, ইমাকে আমার সত্যি অনেক বেশি ভালো লাগে।
মুহূর্তের মধ্যে আমার মামাতো বোন কেমন জানে মুখটাকে কালো করে ফেললো, একটু কুৎসিত করে ফেললো, করে আমাকে বলতেছে যে ভাইয়া আমি তোকে একটা কথা বলি, তুমি আমার কথাটাতে কষ্ট পেও না। আমি বললাম যে না না, কষ্ট পাবো কেন, তুই আমার বোন, তুই তো আমাকে সব কথা বলতেই পারিস। তখন আমার বোনটা আমাকে বলতেছে যে ভাইয়া তুমি কি জানো যে ইমা কিন্তু দেখতে না যতটা সুন্দর, ওর মনটা কিন্তু তার চেয়েও অনেক বেশি কুৎসিত। আমি বললাম যে কেন, মনটা কুৎসিত কেন, তুই কুৎসিতের কী পাইলি? তখন আমার বোন আমার বলতেছে তুমি জানো যে আমাদের এলাকার এমন কোনো ছেলে নাই যাকে সে নাকে ধরে দিয়া ঘুরায় নাই। আমি বললাম তো এলাকার সব ছেলেগুলোরও নাকে ধরে দিয়া ঘুরাইলো, তাহলে ওই দিন যে একটা ছেলের সাথে আসছিল ওই ছেলেটা যে ওরে প্রেমের প্রস্তাব করলো ও তো রাজি হলো না। তখন আমার মামাতো বোন আমাকে বলতেছে কীভাবে রাজি হবে এই ছেলের প্রেমে, কারণ এই ছেলের বাসা ওর বাসা পাশাপাশি, অত এই ছেলের সাথে বাটপারি করতে পারবে না, এই ছেলের কাছ থেকে টাকা খাইতে পারবে না। তখন আমি বললাম যে আমি তোর কথাবার্তা কিছুই বুঝতেছি না, তুই কী বলতেছিস? তখন আমাকে বলতেছে যে এই মেয়েটা বিভিন্ন দূরের ছেলেদের সাথে রিলেশন করে তাদের কাছ থেকে অনেক টাকা পয়সা খায়, অ্যান্ড মেয়েটা মোটামুটি অনেকটা বাজে, ভাইয়া প্লিজ তুমি ওর সাথে রিলেশন করো না। ওর কথাটা শোনার পর আমার মনের ভিতরে একটু কষ্ট লাগে, কিন্তু এরই মাঝে আমি আমার মনের ঘরে কিন্তু ইমাকে জায়গা দিয়ে ফেলেছি, আমি চাইলেও কিন্তু ইমাকে ভুলতে পারবো না। তখন আমি আমার মামাতো বোনকে বলতেছিলাম যে একটা মানুষ একটা সময় দুষ্টামি করতেই পারে, মেয়েটা হয়তো দুষ্টামি করতেছে, এখন একটা সময় ঠিক হয়ে যাবে, তুই একটা কাজ কর, তুই তাকে একটু বুঝিয়ে বল, আর আমি যেহেতু তাকে ভালোবাসি আর আমার মনের পবিত্র ভালোবাসা দিয়ে আমি তারে ঠিক করে ফেলতে পারবো। এভাবে বলার পরে আমার মামাতো বোন বলতেছে যে ভাইয়া তুমি একটু ভেবে চিন্তে কাজ করো। আমি বললাম যে আমি যথেষ্ট ভেবেছি, মেয়েটাকে আমার অনেক ভালো লেগেছে, আমি তাকে আমার মনের ঘরে জায়গা দিয়ে ফেলেছি, অ্যান্ড আই হোপ যে আমি তাকে আমার মন থেকে ভালোবাসলে আমি আমার মনের পবিত্র ভালোবাসা দিয়ে তাকে আমি পরিবর্তন করতে পারবো। এই কথাগুলো শোনার পর আমার মামাতো বোন বলতেছে আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমি তাহলে ইমার সাথে সময় সুযোগ বুঝে কথা বলে নিব। এরপর থেকে এভাবে যেতে যেতে 2-3 দিন কেটে যায়, কিন্তু আমার মামাতো বোন কোনো কথা ইমাকে বলে না। আমি ঠিক বুঝতে পারতেছিলাম যে আমি তখন একটু মোটামুটি ক্লিয়ার বুঝে গেলাম যে আমার মামাতো বোনও চায় না যে ইমার সাথে আমার কোনো সম্পর্ক হোক। তারপরে কিছুদিন যাওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার মামাতো বোনের উপরে ডিপেন্ড করে থাকলে হবে না, ও ইমাকে কখনোই বলবে না যে আমি তাকে পছন্দ করি। কিছুদিন যাওয়ার পরে আমি একদিন কী করলাম যে আমার মামাতো বোন অসুস্থ ছিল, বলতে ওর প্রচণ্ড রকম জ্বর আসছে, তো সেদিন ও আর পড়তে আসে নাই। সেদিন আমি তন্নিকে ইমাকে একাই পড়াচ্ছিলাম। তো ইমাকে যখন পড়ার ফাঁকে ফাঁকে আমি ইমাকে জিজ্ঞেস করতেছি যে ইমা তুমি কোনো রিলেশন করো কারোর সাথে? তখন আমাকে বলে যে না আমি তো কারোর সাথে রিলেশন করি না ভাইয়া। আমি বললাম যে আমি শুনলাম যে তুমি বিভিন্ন ছেলেদের সাথে ফ্লট করো, এই কথাগুলো কি সত্যি? তখন সে আমার দিকে তাকিয়ে বলতেছে যে ভাইয়া এই কথাগুলো আপনাকে কে বলেছে, তন্নি বলেছে? আমি বললাম যেই বলুক এই কথাটা সত্য কি মিথ্যা আমাকে সেটা বলো। তো বলতেছে যে না এই কথাটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে। আমি বলি তুমি কারোর সাথে ফল্ট করো না, কারোর সাথে দুষ্টমি করো না, কারোর সাথে প্রেম নিয়ে মজা মাস্তি করো না। আমাকেও বলতেছে যে ভাই আমি মাথায় হাত দিয়ে বলতেছি যে আমার মাঝে এরকম কিছু নাই, ব্যক্তিগতভাবে আমার একা থাকতে ভালো লাগে আর আমি সবসময় একা থাকি, আর আমাকে নিয়ে অনেকেই হয়তো আমাকে পছন্দ করে, এটা ঠিক আছে, যেহেতু আমার আমি জানি না, বাট অনেকেই বলে আমি নাকি সুন্দর, তো সুন্দর বলে হয়তো অনেক ছেলেরা আমাকে ডিস্টার্ব করে বিরক্ত করে, আমার সাথে রিলেশন করতে চায়, কিন্তু আমার আল্লাহ সাক্ষী ভাই আপনি বিশ্বাস করেন আমি কখনো কাউকে পছন্দ করি না। আর আমি তন্নিকে একটা কথা বলেছিলাম, জানি না তন্নি আপনাকে বলে দিছে কিনা, আমি কিন্তু তন্নির কাছে বলছিলাম যে আপনি অনেক বেশি স্মার্ট, আপনাকে আমার ভালো লাগে। তখন আমি বললাম যে আমাকে ভালো লাগে, আমাকে কি তুমি ভালোবাসো? তখন আমার দিকে কেমন করে তাকায় থেকে বলতেছে যে আপনাকে ভালোবাসার মতো যোগ্যতা আমার নাই, আপনি অনেক পড়াশোনা করেন, অনেক ব্রিলিয়ান্ট, আমি জানি, আমি তো ঠিকমতো হাতের লেখাগুলো আমার সুন্দর না, আমি এত পচা একটা মেয়ে, শুধু কি চেহারা থাকলেই হয়? আমি বললাম যে আমি যদি তোমাকে ঠিকমতো টিচিং দিই, আমি যদি ঠিকমতো তোমাকে পড়াশোনা করাই, তাহলে আমি নিশ্চিত যে তোমার হাতের লেখাও সুন্দর হয়ে যাবে এবং তুমি পড়াশোনায় অনেক এগিয়ে যাবা। তখন সে আমাকে বলতেছে আমার না পড়াশোনায় এগিয়ে যেতে ইচ্ছে করতেছে না, আমার আপনার মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করতেছে। আমি তখন মুহূর্তে বুঝে গেলাম যে মাছের টোপ আমি ফেলেছি, মাছ কিন্তু টোপ গিলে ফেলেছে, আমার এখন বড়শি ধরে টান দিতে হবে। এটা চিন্তা করে আমি কি করলাম যে আচ্ছা আমি কি তোমার সাথে একটু এখানে কথা বলতে আমি খুব ভয় পাচ্ছিলাম যে এনিহাও আমার মামাতো বোন হয়তো শোয়া থেকে উঠে চলে আসতে পারে, কিংবা মামা বা মামনি আসতে পারে। আমি তারা বললাম যে তুমি কি কালকে বিকেল আমার সাথে একটু দেখা করতে পারো? তো আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে দেখা করব, কোথায়? তো আমাদের আমার মামার বাড়ির পাশেই একটা জারুল বনের মতো আছে, এটা একটু বন টাইপের, ওখানে জাউ গাছ, অনেক বেশি জাউ গাছ, যারা এই ধরনের গাছগুলো কুমিল্লা কোটবাড়িতে দেখা যায়, এরকম একটা জাউয়ের বাগান আছে।
যাই হোক, ওইখানে আমি তারা বললাম যে তুমি আমার সাথে একটু দেখা করো। এর পরের দিন মেয়েটাকে আমি সময় দিলাম যে বিকাল হচ্ছে 4টা বাজে আসার জন্য। অ্যান্ড আমি 4টার আগে যাই, 3:30 বাজে যাই। অ্যান্ড 3:30 বাজে গিয়ে দেখি যে মেয়েটা ওখানে দাঁড়ায় আছে। আমি তাকে দেখে খুব সারপ্রাইজ হয়ে গেলাম। আমি বললাম যে মানে আমি তো তোমাকে টাইম বলছিলাম যে মানে হচ্ছে 4টা বাজে আসার জন্য, তুমি যে আমি 3:30 বাজে এসে দেখি তুমি দাঁড়ায় আসছো, তুমি কয়টায় আসছো? আমাকে বলতেছে যে আমি 2টায় আসছি। আমি বললাম 2টা বাজে কেন? বলতেছিল আমার না ভালো লাগতেছিল না, আমার বারবার হচ্ছে তোমার কথা মনে পড়তেছিল। মানে হঠাৎ করে তুমি শব্দটা শোনার পর আমি খুব সারপ্রাইজ হয়ে গেলাম। আমি তাকে বললাম যে তুমি আমাকে তুমি করে সম্বোধন করে ফেললা। তো বলতেছে আমরা ডেটিং করার জন্য আসছি, আমরা প্রেম করার জন্য আসছি, তাহলে কি হচ্ছে আপনি করে সম্বোধন করবো? আচ্ছা ঠিক আছে, আর তুমি যদি বলো আমি আপনি করে সম্বোধন করব। আমি তখন বুঝতে পারলাম যে মেয়েটাকে আমি আসলে বাইরে থেকে যেমনটা মনে করতেছি, ভিতর থেকে সে কিন্তু অনেক বেশি রোমান্টিক। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তোমার সাথে আমার তুমি সম্বোধনই থাকুক। এরপর থেকে সে আমাকে তুমি করে সম্বোধন করে আর আমিও তাকে তুমি করে সম্বোধন করি। আমরা একটা বিকেল ওখানে বসে থাকি। সূর্য মামাটা যখন হাঁটি হাঁটি পাপা করে পশ্চিমের আকাশে ডুবে যাচ্ছিল, গোধূলি সন্ধ্যা আমি তার হাতটাতে জড়িয়ে ধরে বললাম আমি না তোমাকে একটা ব্যাপার না বলে থাকতে পারতেছি না। ও আমাকে বলে যে কী ব্যাপার বলো না। আমি বললাম যে আমাকে সত্যি মানে আমি বিশ্বাস করতে পারতেছি না যে তোমার মতো একটা মেয়ে আমার বউ হবে, আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসি। বউ কথাটা শোনার পর ও সাথে সাথে কী করলো, ওর ওড়না দিয়ে ওর মাথায় ঘোমটা দিল। আমি বললাম যে মানে ঘোমটা দিয়ে দিলে যে? আমাকে বলতেছে বউ কথাটা শুনলে না আমার কেমন জানি লজ্জা লাগে, আমার অনেক বউ সাজতে ইচ্ছে করে, দেখো তো আমাকে কেমন লাগে। আমি আল্লাহকে সাক্ষী করে বলি, মেয়েটার দিকে তাকালে মনে হয় যেন আসমানের একটা পরী বসে আছে, যেমন লম্বা তেমন ফর্সা, মানে একদম গুতুগুতু টাইপের ওর চেহারাটা, যে কোনো মানুষ নর্মালি ওর দিকে তাকালে যেন পাগল হয়ে যাবে। আমি বলতেছিলাম যে তুমি এত সুন্দর, আমার না অনেক ভয় লাগে, আমি এই চাঁদটাকে কীভাবে আমার ঘরে লুকিয়ে রাখবো? চাঁদটা তো পুরো পৃথিবীর জন্য। তখন মেয়েটা আমার দিকে তাকিয়ে বলতে আছে যে এই চাঁদ পুরো পৃথিবীর জন্য না, এই চাঁদ স্পেশালি শুধু তোমার জন্য, আর এই চাঁদটা শুধুমাত্র তোমার ঘরে যাবে। দেখতে 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 হচ্ছে একটু একটু গুটগুটে অন্ধকার হয়ে যায়। তখন আমি বললাম যে এখানে আর অনেক মানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, তুমি চলো আমরা বাসায় ফিরে যাই। এরপর থেকে ও ওর বাসায় যায়, আমি আমার বাসায় আসি। তারপর থেকে তার সাথে আমার ফোনে সবসময় কথা হয়, মানে কন্টিনিউ আমি সুযোগ পেলেই তার সাথে ফোনে কথা বলি। ও হ্যাঁ, একটা ব্যাপার আমি বলতে ভুলে গেছিলাম, আমি যখন তার সাথে জারুল বনে দেখা করেছিলাম তখন আমি কনফার্ম হয়ে গেলাম যে তার কাছে একটা মোবাইল ফোন আছে, সে একটা মোবাইল ফোন ব্যবহার করে। এটা কিন্তু আমি আগে জানতাম না, সেদিনে জানলাম। এরপর থেকে তার ফোন নাম্বারটা আমি নিলাম, আমি প্রতিদিন রাতের বেলায় তার সাথে কথা বলি। অ্যান্ড সে মাঝে মাঝে তখন মানে সে আর কন্টিনিউ আমার এখানে পড়তে আসে না বলতে ওই একটাই কারণ, সেটা হচ্ছে তার বাবা অনেক বেশি ব্যস্ত থাকে, তার বাবা তাকে নিয়ে আসতে পারে না। আর আমি যদি ওইখান থেকে ওকে রিসিভ করে নিয়ে আসি, এই ব্যাপারটা আমার মামাতো বোন বা হচ্ছে অন্যরা যদি জানতে পারে তাহলে খুব বেশি কষ্ট পাবে। আর আমার মামাতো বোন কিন্তু জানে না যে ওর সাথে আমার রিলেশনটা অলরেডি হয়ে গেছে, এটা কিন্তু আমি আমার মামাতো বোনের কাছেও হাইড করে রেখেছি। এভাবে কিছুদিন যেতে যেতে ওরা এসএসসি পরীক্ষা দেয়, অ্যান্ড এসএসসি পরীক্ষাতে হচ্ছে ইমা সি গ্রেডে পাস করে, অ্যান্ড আমার মামাতো বোন এ গ্রেডে পাস করে। ওদের মোটামুটি রেজাল্ট ভালো হয়। আর তারই মাঝে হচ্ছে আমারও ইন্টার পরীক্ষা হয়ে যায়, ইন্টার পাস করে আমি ভালো রেজাল্টে ইন্টার পাস করি, এ প্লাস গ্রেডে পাস করি। অ্যান্ড পাস করার পরে আমি চিন্তা করতেছিলাম যে আমাদের এদিকে আসলে ভালো কোনো ভার্সিটি নাই, তো ভার্সিটির জন্য আমাকে দূরে কোথাও যেতে হবে, বিকজ আমার এখানে ভালো ভার্সিটি নেই আমার মামার বাড়ির আশেপাশে, আমাকে মেন সিলেটে যেতে হবে, মেন সিটিতে থেকে আমাকে পড়াশোনা করতে হবে। যাই হোক, এভাবে কিছুদিন যাওয়ার পরে আমি একটা জিনিস ফিল করতে থাকি, একটা জিনিস আমি দেখতে থাকি যে কেমন জানি ইমার মাঝে আমি একটু পরিবর্তন দেখতে পাই। মানে পরিবর্তন বলতে ইমা আগে যেরকম আমার সাথে সারাক্ষণ কথা বলতো বা আমাকে অনেক বেশি সময় দিত, ওভাবে আমাকে সময় দিচ্ছে না, কেমন যেন একটু আড়াল হয়ে যাচ্ছে। মানে আগের মতো আমাকে খুব বেশি সময়ও দিচ্ছে না আর আমার সাথে খুব বেশি কথাও বলতেছে না। তো একদিন আমি তাকে প্রশ্ন করলাম যে তুমি আগে আমার সাথে যেরকমভাবে কথা বলতা, আগে আমাকে যতটা সময় দিতা, বাট তুমি আমাকে এরকম করে এখন আর সময় দাও না, কারণটা কি বলো তো? আমাকে বলো এখন তো কলেজে ভর্তি হইতে হবে, বিভিন্ন কলেজে যাচ্ছি, ফর্ম আনতেছি, কোথায় ভর্তি হবো সবার সাথে আলাপ আলোচনা করতেছি, এই ব্যাপারগুলো নিয়ে আমি একটু মানে একটু প্রবলেমের মধ্যে আছি। এর মাঝে কিন্তু ওর সাথে আমার রিলেশনটা প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে, 1 বছর মোর দেন। তো এরপর আমি তাকে বলতেছি যে দেখো আমি তোমাকে এত ভালোবাসি, তোমার সাথে 1 মিনিট কথা না বলতে পারলে কিন্তু আমার খুব কষ্ট হয়। আমাকে বলে যে কোনো প্রবলেম নেই, আমাদের মাঝে রিলেশনটা থাকবে। এভাবে আরও 2-3 দিন যাওয়ার পর আমি দেখতেছি যে না, ও আরও বেশি ডিভাইড হয়ে যাচ্ছে। অ্যান্ড একটা পর্যায়ে ও আমার কল আর রিসিভ করে না, মানে কল যখন রিসিভ করে না তখন আমার এত কষ্ট লাগতেছে, কিরে আমি তার কল ওয়েটিং পাই, অন্য কারোর সাথে কথা বলে সে আমার কল ধরে না। তখন মুহূর্তের মধ্যে আমার মামাতো বোনের কথা মনে পড়ে গেল। আমি ভাবলাম যে আমার মামাতো বোন কি তাকে কোনো কিছু বলে দিল কিনা। আর একটা ব্যাপার, এরই মাঝে কিন্তু আমার মামাতো বোন জেনে গেছে যে তার সাথে আমার রিলেশন আছে, আমার মামাতো বোন কিন্তু কিছুদিন আগে জেনে গেছে ব্যাপারটা।
যাই হোক, এরপরে আমি কি করি, একদিন তাদের বাসায় যাই, মানে হচ্ছে ইমাদের বাসায় যাই। যেহেতু সে আমার কল রিসিভ করে না, আমি একে ওদের বাসায় যাই। বাসায় যাওয়ার পরে আমি ইমার মাকে দেখে সালাম দিয়ে বলেছি, আন্টি আমি ইমাকে আগে প্রাইভেট পড়াইতাম, আমি হচ্ছে ইমার বান্ধবী তন্নির মামা হচ্ছে ফুফাতো ভাই। তখন ওর মা আমাকে চিনে বলে যে আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমার ইমা তো তোমার এখানে গিয়ে পড়ছিল, বাবা ভিতরে আসো। মহিলাটা অনেক ভালো, ঘরে ঢোকার পর আমাকে হচ্ছে চানাচুর বিস্কিট তারপর জুস বানিয়ে দিল, অনেক ভালো লাগলো। তন্নি পাশের রুমে ছিল, পাশের রুম থেকে আসছে, আসার পরে বলতেছে যে বাসায় কেন আসছো? আমি বলি বাসায় আসছি তোমার মাকে এই ব্যাপারগুলো জানানোর জন্য। তখনও আমার দিকে তাকে একরকম কান্না করে দিয়ে বলতেছে যে প্লিজ আমার মাকে কিছু বইলো না, আমি তোমাকে সব কিছু খুলে বলবো। আমি বললাম যে তুমি সব কিছু খুলে বলার দরকার নাই, তুমি আমাকে এখন বলো কী হয়েছে, তুমি আমার কল কেন ধরতেছো না? তখন আমাকে বলতেছে যে তুমি আজকে আমি তোমার সাথে দেখা করবো, প্লিজ আজকেই দেখা করবো, আমি তোকে কল দিব, তুমি যাও। তো আমি যথারীতি কথাবার্তা বলে ওর মা আমাকে জিজ্ঞেস করে যে বাবা কেন আসছিল? আমি বললাম যে না, আসছিলাম এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম যে ইমা কেমন আছে একটু দেখে যাই, এটা মনে করে আমি আসছি। এরপরে আমি যখন বাসায় চলে আসলাম, তখন সে আমাকে কল দিল সেই জারুল বনে, যেখানে তার সাথে আমার দেখা হয়েছিল। আমাকে বললো যে তুমি জারুল বনে আসো, আমি তোমার সাথে দেখা করবো। আমি একটু খুশি হয়ে জারুল বনে গেলাম। যাওয়ার পরে ও কেমন জানি মুখটাকে খুব কালো করে আছে, আমাকে বলতেছে যে তুমি কেন গিয়েছো আমাদের বাসায়? আমি বললাম আজব ব্যাপার, তোমাদের বাসায় যাওয়া থেকে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, তো গেলাম তোমার সম্বন্ধে জানার জন্য, বা তুমি কেমন আছো ভালো আছো কিনা দেখার জন্য। আমাকে বলতেছে যে, আমি বললাম যে তুমি আমার সাথে কথা বলো না কেন, তুমি না কেমন যেন অনেক চেঞ্জ হয়ে গেছো, 3টা দিন তুমি আমার কল ধরতেছো না, কী হয়েছে আমাকে একটু বলো তো। ও আমাকে বলতেছে যে দেখো, আমি তোমাকে একটা কথা স্ট্রেট বলি যে আমি তোমার সাথে রিলেশনটা কন্টিনিউ করতে চাই না। তখন আমি তারা বললাম যে আমার সাথে রিলেশনটা কন্টিনিউ করতে চাও না মানে আমি কি এমন অন্যায় করছি যে তুমি আমার সাথে রিলেশন কন্টিনিউ করতে চাও না? আমাকে বলতে হচ্ছে যে ছেলের চরিত্র খারাপ, এ ছেলের সাথে আমি থাকবো না। আমি তারা বললাম যে আমার চরিত্র খারাপ, আমি এমন কি কাজ করেছি যে তোমার কাছে মনে হচ্ছে যে আমার চরিত্র খারাপ? আমাকে বলতে হচ্ছে চরিত্র খারাপ যদি না হয় কেউ কি তার মামাতো বোনের গায়ে হাত দেয়? আমি তখন তারা বললাম যে আমি আমার মামাতো বোনের গায়ে হাত দিয়েছি, এটা তুমি কি বললা? আমাকে বলতেছে যে হ্যাঁ, তুমি তোমার মামাতো বোনের গায়ে হাত দিছো, অ্যান্ড তন্নি আমাকে সব কিছু বলছে, ও যখন গোসল করে আসছিল তুমি পিছন থেকে তার গায়ে হাত দিছো। আমি তারা বললাম যে তন্নিকে আমি আমার আপন বোনের মতো দেখি, আমি ভাবি যে তন্নি আমার ছোটো বোন, আমি তন্নিকে কখনো আমার মামাতো বোনের নজরে দেখি না, অথচ তুমি আমাকে এই কথাটা কীভাবে বললা? তখন সে আমাকে বলে তাহলে কি তন্নি আমার কাছে মিথ্যে বলছে? তন্নি তো আমাকে ঠিকই বলছে যে তুমি তার গায়ে হাত দিছো। মনের অজান্তে আমার চোখ দুটো জলে ভিজেছে, আমি একরকম কান্না করে দিই। আমি বলি যে প্লিজ ইমা, তুমি আমাকে বুঝতে চেষ্টা করো, আমি কখনো তন্নির সাথে এমন কিছু করি না যেটার মধ্যে তুমি কষ্ট পাইতে পারো। আর তন্নিকে আমি কোনোদিন আমার বোন থেকে অন্য কোনো নজরে দেখি নাই, আল্লাহর কসম করে বলি তন্নি আমার ছোট বোন, আমি তন্নিকে শুধু আমার রক্তের বোনের মতো জানি। তখন সে আমাকে বলে তোমার মামাতো বোন বলেছে, আমি কি করব? আমি বলি তুমি কি এই কথাটা ওর সামনে মোকাবিলা করলে তুমি কি বলতে পারবা? তখন ইমা আমাকে বলতেছে, আমি তোমার পায়ে ধরে বলতেছি প্লিজ, আমি এটা নিয়ে কোনো রকম কথা বলতে চাই না, আমি এই রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না। এরপরে আমার খুবই কষ্ট লাগে, এটা বলে সে চলে যায়। যখন সে চলে যায় মনের অজান্তে আমার চোখ দুটো ঝলে ভিজে যায়। আমি চিন্তা করতেছি আজকে আমি বাসায় গিয়ে একদম তন্নিকে মেরে ফেলবো, এটা চিন্তা করে আমি বাসায় আসি। বাসায় আসার পরে দেখি যে তন্নি বারান্দায় বসে আছে, আমার মামনিও পাশে বসে আছে। আমি সাথে সাথে ভিতর থেকে একটা রোলের মতো নিয়ে আসি, এটা আইনে তন্নিকে পিটাইতে থাকি। যখন পিটাইতে থাকি তন্নি হাউমাউ করে চিল্লাইতে থাকে। আমার মামা পাশের রুম থেকে এসে আমাকে ধরে, মামানি ধরে, সবাই বলতেছে এত বড় একটা মেয়ে কলেজে পড়ে তুমি তারা মারতেছো, বেয়াদব হয়ে গেছো। আমি তখন আমার মামানিরে বলতেছি যে আপনার মাইয়ার চরিত্রে সমস্যা আছে, আপনার মাইয়ার চরিত্রে সমস্যা আছে, তা না হলে কেন সে এরকম কথাগুলো বলতেছে? আমি যখন এই কথাগুলো বলতেছিলাম তখন একটা পর্যায়ে আমার মামা এসে আমাকে মারতে থাকে। মামা যখন আমার গালে 2-3টা থাপ্পড় মারে তখন আমি রাগান্বিত হয়ে আমার যত কাপড় চোপড় আছে, আমার বইপত্র আছে, সব কিছু নিয়ে আমি মামা বাড়ি থেকে চলে আসি। আমার মামা আমাকে রাখার জন্য অনেক চেষ্টা করেছিল, বাট আমি শেষ পর্যন্ত বলছি যে আমি এ বাড়িতে থাকবো না। আসার সময় আমার মামাতো বোনটা আমার পা ধরে কান্না করে বলতেছে যে ভাইয়া তুমি একটাবার বলে যাও যে আমি কি করছি। আমি তারা কোনো কিছুই বলি না, আমি শুধু বলছি তুই কি করছিস এটা তুই ভালো করে জানিস। এটা বলার পর আমি সরাসরি আমার মামার বাড়ি থেকে আমি আমাদের বাড়িতে চলে আসি। এরপর থেকে যথারীতি আমি আমাদের বাড়িতে থাকতেছি, এখান থেকেই পড়াশোনা করতেছি বা চলতেছে। তারই মাঝে কিছুদিন পরেই হচ্ছে সে আমাকে আমি আমাদের বাড়ি থেকে তখন আমি সিলেটে চলে যাই, মেন শহরে চলে যাই। ওখানে একটা হোস্টেলে থেকে আমি ওখানকার একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ওখানে পড়াশোনা করতেছি। তারই মাঝে আমাকে একদিন হচ্ছে ইমা কল দেয় একটা আননোন নাম্বার থেকে। তারই মাঝে কিন্তু ইমার সাথে আমি মোটামুটি আর কথা বলি না, এখানে প্রায় 2-2.5 মাসের মতো হয়ে গেছে, তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। যখন আমাকে কল দিয়ে বলতেছে যে তুমি কোথায় আছো? আমি বললাম যে আমি সিলেটে আছি, শহরে আছি। তো জিজ্ঞেস করতেছে যে সিলেট শহরে কী করো? আমি বললাম আমি ওখানে ভর্তি হয়েছি, এখানে পড়াশোনা করি। তো তুমি কেন কল দিয়েছো?
আমাকে বলতেছে তুমি না আমাকে মাফ করে দাও। আমি বললাম যে কেন মাফ করে দিব? আমাকে বলতেছে আমার জন্য তুমি এতটা অপমানিত হইলা। আমি বললাম আজকে 2 মাস পরে মাপ চাওয়ার জন্য কল দিছো? মাপ যদি চাইতেই হইতো তুমি আমাকে ওই দিনে কল দিতা। আমাকে বলে জানো আমি আসলে না ব্যাপারটা বুঝতে পারছি। আমি বলি কী বুঝতে পারছো? ও আমাকে বলে যে আমি না তন্নির সাথে কথা বলেছিলাম, তন্নি আমাকে সব কিছু বুঝিয়ে বলছে। আমি বলি যে তন্নি তোমাকে কী বুঝিয়ে বলছে? আমি তো তন্নির সাথে আর কখনো কথা বলি নাই, আমি তো সেদিন তন্নিকে অনেক বেশি পিটাইছিলাম, অনেক মারছিলাম। পরে আমাকে বলতেছে আমি সব কিছুই জানি, আমি সব কিছু শুনেছি। আসলে তন্নি আমাকে বলছে কি যে তন্নি নাকি তোমাকে পছন্দ করে, আর তন্নি যখন জানতে পারছে যে তোমার সাথে আমার রিলেশন আছে তখন সে মনে অনেক বেশি কষ্ট পাইছে, যার জন্য সে মানে তোমাকে আমার কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য সে আমাকে মিথ্যে কথা বলেছে। এটা বলে সে আমার কাছে মাপ চাইছে। দেখো আমার অনেক ভালো লেগেছে, আমি না তোমাকে বুঝতে পারি নাই, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, আমার রিলেশনটা আবারও কন্টিনিউ করতে চাই। ওর এই কথাগুলোকে মাঝে কেমন যেন আমার কাছে সন্দেহ লাগতেছে যে আমার মামাতো বোন আসলেই এমন না ও যেমনটা বলে। তারপরেও যাই হোক আমি তোকে ভালোবাসি, ওর কথা আমি সে সময় মেনে নিলাম। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি তো এখন ব্যস্ত। ও বলে যে আমি তোমার সাথে একটু দেখা করব। আমি বললাম যে ওকে ফাইন, দেখা করলে সিলেটে চলে আসো। তারপরের দিন সে হচ্ছে সুরমা নদীর পাড়ে, সিলেটে সুরমা নদীর পাড়ে আসে। আসার পরে সুরমা নদীর এখানে যে ব্রিজ আছে ওই ব্রিজে আমি তার সাথে অনেকক্ষণ ধরে দাঁড়াই থাকি, প্রায় 1 ঘন্টার উপরে। ওখানে চটপটি বিক্রি করে বিকালবেলা, ওইখান থেকে চটপটি খাওয়ার পরে ও কিন্তু অনেক সুন্দর ছিল, মানে ও ড্রেস পরলে তার এত সুন্দর লাগে, আর ফিটিং ড্রেস পরলে তো বলায় মানে বলেই শেষ করা যাবে না। বিভিন্ন ছেলেরা তার দিকে মানে তাকায় থাকে। এভাবে যেতে যেতে অনেকটা সময় কেটে যায়। সন্ধ্যার পরে আমি তাকে একটা রিক্সা ঠিক করে দিই, সে তার বাসায় চলে যায়। এরপর থেকে তার সাথে আমার রিলেশনটা আবারও কন্টিনিউ চলতেছে। আমি তাকে যথেষ্ট বুঝি, সেও বুঝে। এইভাবে যেতে যেতে কিছুদিন পরে লাইক হচ্ছে 20-25 দিন পরে ও আমাকে একদিন ফোন করে মানে খুবই কান্নাকাটি করতেছে, মানে প্রচুর কান্না করতেছে। আমি তারা জিজ্ঞেস করতাম যে তুমি কান্না করতেছো কেন, কী হয়েছে আমার কাছে বলো। কোনো কথা বলে না, শুধু কান্না করতেছে। আমি বললাম আরে বোকা, কাঁদলে কি হবে আমাকে বলো। আমাকে বলে যে আমি ফাঁসি দিয়ে মরে যাব, আমি বিষ খেয়ে মরে যাব, আমি দুনিয়াতে আর বেঁচে থাকবো না। আমি তার বললাম যে তুমি ফাঁসি দিবা, বিষ খাবা, কারণটা কি, এমন কি হয়েছে যে যার জন্য তোমাকে ফাঁসি দিতে হবে, বিষ খাইতে হবে? তখন সে কান্না করতে করতে বলতেছে যে আমার একটা সর্বনাশ হয়ে গেছে। আমি বললাম কী হয়েছে, আমার কাছে সব কিছু খুলে বলো। ও আমাকে বলে যে আমি তোমার কাছে একটা জিনিস লুকাইছিলাম, কিন্তু এটা আমার ঠিক হয়নি কাজটা, যার জন্য আমি তোমার কাছে সব কথা বলতে চাই। আমি বললাম ওকে ফাইন, তুমি আমার কাছে বলো কী হয়েছে। তো সে আমাকে বলতেছিল যে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল, আমার ওই ফেসবুক অ্যাকাউন্টে আমার কিছু ছবি পোস্ট করা ছিল। একটা ছেলে ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার ছবিগুলো নিয়ে গেছে, অ্যান্ড ছবিগুলো নিয়ে সে ছবিগুলোকে এডিট করছে, মানে আমার মুখের জায়গায় অন্য কোনো অন্য একটা আমার মুখ রেখে অন্য কারো বডি আমার শরীরে লাগাই দিছে। এটা বলার পর আমি তারা বললাম যে আচ্ছা ঠিক আছে, কী ধরনের ছবি, তুমি আমাকে ইমোতে ছবিগুলো পাঠাও। তো যথারীতি সে আমাকে ইমোতে ছবিগুলো পাঠানোর পর আমি দেখলাম যে ছবিগুলো এডিট বুঝেই যায়, একদম ক্লিয়ার। আমি তার বললাম যে এটা তো এডিট, এটা তো বুঝেই যায়, এটাতে এমন কি আছে। সে আমাকে বলতেছে না তোমার 2টা পায়ে ধরি প্লিজ, আমি না এটা নিতে পারবো না। আমি বললাম তাহলে ঠিক আছে, এখন আমি কী করতে পারি আমাকে তুমি বলো। সে আমাকে বলতেছে যে আমি না কিছুই বুঝতেছি না, আমি কী করব। আমি বললাম যে ছেলেটার ফোন নাম্বারটা আমি তার সাথে কথা বলি। সে আমাকে বলে যে না, ছেলেটার সাথে কথা বললে আরও প্রবলেম হয়ে যাবে। আমি বললাম যে ছেলেটা কী চাচ্ছে। আমাকে বলে যে ছেলেটা বলতেছে তার সাথে একটা রাত কাটালিয়ে ও সব কিছু ডিলিট করে দেবে। আমি তারে বললাম যে তুমি কি পাগল হয়ে গেছো ইমা, আমি তোমাকে এত ভালোবাসি, এটা তুমি কীভাবে বললা। ও আমাকে বলতেছে তাহলে এছাড়া আমার কী করার আছে বলো। আমি বললাম যে এটা তুমি প্লিজ করো না, আমি তোমাকে ভালোবাসি, কেমন পাগলামি কথা বলতেছো। তারপর সে আমাকে বলতেছে তাহলে ছেলে বলতেছে তাকে 20,000 টাকা দিতে হবে। আমি বললাম যে 20,000 টাকা কেন তাকে দিতে হবে, এই ভিডিওগুলো তো ছবিগুলো তো দেখলে বুঝে যায় যেগুলো এডিট করা। ও কোনো কথাই শুনতেছে না, ও আমাকে বলতেছে 20,000 টাকা লাগবে, 20,000 টাকা যদি না পাই তাহলে আমি এই ছেলের সাথে একটা রাত কাটাবো। তখন আমি একরকম কান্না করে দিই। আমি তারা বলি যে প্লিজ তুমি এটা করো না, প্রয়োজন আমি তোমাকে 20,000 টাকা ম্যানেজ করে দিব, তুমি কান্না করো না। তারপরে কী করে আমি বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর আমার কাছে কোনো টাকা পয়সা থাকে না যে আমি টাকা কোথায় পাবো, আমি টাকাই পাইতেছি না। সবশেষ আমাদের বাড়িতে একটা গরু আছে, মা গরুটা পালতো, অনেক যত্ন করে পালতো। তো আমাদের বাড়িতে একজন লোক আছে, ওর সাথে আমার মোটামুটি সম্পর্ক ভালো ছিল। আমাদের যে বাঁশ গাছ ছিল, আমি মাঝে মাঝে ওর কাছে বাঁশ বিক্রি করতাম চুরি করে, আমার আম্মা যাতে না দেখে। তখন আমি এই লোকটার সাথে কথা বলি যে আমাদের গরুটা আপনারা বাইর করে দিব, আপনি গরুটা নিয়ে যাবেন, আমার 20,000 টাকা দিবেন। তো সে আমার বলতেছে যে 20,000 টাকা না, আমি তোর 15,000 টাকা দিব। আমি বললাম যে এত বড় একটা গরু আপনি 50,000 টাকা বিক্রি করতে পারবেন। ওনার কথা হচ্ছে না 15,000 টাকা হইলে দে, নাইলে নিব না, কারণ হচ্ছে আমি গরু নিয়ে ধরাও খেয়ে যেতে পারি, ধরা খাইলে তো আবার তোর মা আবার গরু আমার কাছ থেকে নিয়ে যাবে। তখন আমি চিন্তা করলাম যে অন্তত 15,000 টাকা তো হবে। অনেকেই বিশ্বাস করবে না, 50 থেকে 60,000 টাকা হবে গরুটার দাম। আমি সেই গরুটা রাতের বেলা রাতের অন্ধকারে 15,000 টাকা ওনার কাছে বিক্রি করি। গরুটা বিক্রি করার পরে সে আমাকে টাকা দেয়। সেই টাকা আনার পর আমি সিলেটে আসি, আমার আরও 5,000 টাকা শর্ট। আমি 5,000 টাকা কোথায় পাবো, যত বন্ধু বান্ধব অনেকের কাছে যাচ্ছি, বাট কারো কাছ থেকে আমি টাকাটা জোগাড় করতে পারতেছি না। একটা পর্যায়ে আমি আমার শরীরের রক্ত পর্যন্ত বিক্রি করি।
আমি সিলেট ওসমানী মেডিকেলে আমার শরীরে রক্ত পর্যন্ত বিক্রি করি, তারপরে আরও কিছু টাকা বন্ধুদের কাছ থেকে নিয়ে আমি টোটাল 20,000 টাকা মিলে তাকে আমি টাকাটা দিই। আমি তাকে বলি যে তুমি ছেলেটাকে টাকাটা দিয়ে এটা ম্যানেজ করো। আর আমি তার বললাম যে তুমি ছেলের ফোন নাম্বার দেবো, আমি দিই টাকাটা, কিন্তু ও রাজি হলো না। আমি তাকে টাকাটা দিলাম, এনে সে টাকাটা কী করলো, ছেলেটাকে দিল। দেওয়ার পরে মোটামুটি এভাবেই সম্পর্ক যাচ্ছে। তারই মাঝে যেতে যেতে প্রায় 4-5 মাসের মতো কেটে যায়। ওর সাথে আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। এরই মাঝে একটা ব্যাপার আমি বলতে ভুলে গেছিলাম। তারই মাঝে সে কিন্তু আমার মেসে একটাবার আমার সাথে আসছিল, মানে আমি যে মেসে থাকি ওখানে সে আসছিল। তো মেসে কোনো মানে বড় ভাইরা ছিল না, আমি একাই ছিলাম, আমার বন্ধুবান্ধব ছিল। তো তারপরে সে আমার সাথে কিন্তু মাঝে মাঝে মেসে এসে থাকতো, অ্যান্ড আমাদের মাঝে শারীরিক সম্পর্ক বেশ কয়েকবার হয়েছে। এটা এই 4-5 মাসের মাঝে, আগে কিন্তু হয় না, এই 4-5 মাস ধরে। তো এভাবে যেতে যেতে যখন শারীরিক সম্পর্ক হয় তখন আমি তার প্রতি আরও বেশি দুর্বল হয়ে পড়ি। আগে না আমি তার প্রতি যতটা দুর্বল ছিলাম, এখন আমি তার প্রতি আরও বেশি দুর্বল। মানে এখন আমার কাছে মনে হয় যে একটা মুহূর্ত তার সাথে কথা না বললে আমি থাকতে পারবো না। আমি খুবই গভীর প্রেমে আসক্ত হয়ে যাই। 5-6 দিন পরে পরে সে হচ্ছে আমার মেসে আসে, আইসা আমার সাথে মানে দুপুরবেলা আসে বা বিকেলবেলা আইসা আমার সাথে 1-2 ঘন্টা সময় দিয়ে এসে চলে যায়। যাক, এভাবে যাচ্ছে আমার রিলেশনটা, আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। তখন আমি তার বলতেছিলাম যে একটা কাজ করো না, আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করার জন্য তাকে আমি তখন বলি। তো সে আমাকে বলে যে হ্যাঁ, সময় সুযোগ বুঝে আমি বিয়ে করব, বাট পরিস্থিতিটা ঠিক হয় না, কারণ বুঝতেই তো পারতেছে আমার পরিবার এখন বিভিন্ন ধরনের প্রবলেম। এভাবে যেতে যেতে মোটামুটি দিন যাচ্ছে, বাট আমি তখনও তার মাঝে একটা জিনিস আবারও নতুন করে দেখতে পাই বলতে সে আমার সাথে কথা বলতে চায় না আগের মতো। তো আমি তার বলি যে তোমার কয়দিন পর পর এই সমস্যাগুলো কেন হয়? তো সে আমাকে বলতেছে যে আমার পরিবার থেকে আমার আম্মা আমাকে মোবাইল চালাইতে দেয় না এবং আমার আব্বা আমাকে মোবাইল চালাইতে দেয় না, তাদের কথা আমি মোবাইল চালাইতে পারবো না। আমি বললাম যে কেন, মোবাইল কেন চালাইতে পারবো না? ও আমাকে বলে যে আব্বা আমার স্ট্রেট কথা মোবাইল চালাইতে দিবে না, আমি নাকি সারা রাত ফোনে কথা বলি, এটা তারা আসলে খুব ভালোভাবে নিচ্ছে না। আমি বললাম যে তুমি ফোনে কই সারা রাত কথা বলো, মাঝে মাঝে আমার সাথে একটু কথা বলি, এই তো। আমাকে বলে যে না, আমি ফেসবুক চালাই, আমি গেমস দেখি, এগুলো আমার আব্বা আম্মা পছন্দ করে না। তাহলে আমি বলতেছি তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আমাকে বলতেছে যে আমার পক্ষে মনে হয় আর মোবাইল ব্যবহার করা সম্ভব হবে না, আর যে কোনো সময় আমার আব্বা মা আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে নিতে পারে। যাই হোক, এইভাবে আরও কয়েকদিন কাটার পরে আমি দেখি যে তার মোবাইল ফোনটা বন্ধ, মানে বন্ধ প্রায় 3-4 দিনের মতো তার মোবাইলটা বন্ধ। এর মাঝে আমার পরীক্ষা থাকে বিশ্ববিদ্যালয়ে, যার জন্য আমি পরীক্ষার কারণে ওর কাছে যাইতেও পারি না, ওর সাথে দেখাও করতে পারি না। আমি তখন সিলেটেই আছি, কিন্তু দেখা গেল কি যে মানে 3-4 দিনের মতো যখন মোবাইলটা বন্ধ, আমি পাগলের মতো হয়ে যায়। 1 সপ্তাহের মতো কেটে যায়, আমি ওর সাথে কোনো যোগাযোগ করতে পারি না। 1 সপ্তাহ পরে আমি কি যে একদিন বাধ্য হয়ে ওদের বাড়িতে যাই। ওদের বাড়িতে যাই, আমি দেখতে পাই যে ওদের বাড়িতে মোটামুটি অনেক মানুষ। আমি যে বাড়ির ভিতরে ঢুকবো ওরকম কোনো পরিস্থিতি নাই। একটা ছেলেকে আমি দেখতে পাই ওদের বাড়ি থেকে বের হয়েছে। ছেলেটাকে আমি জিজ্ঞেস করি যে বাবা, মানে তোমার নাম কি? তো নাম বলে আমি যে বাবু, ওই যে তুমি কি এখানে হচ্ছে ইমা আপুকে চিনো, তোমার এই বাড়িতে থাকে? তো বলে হ্যাঁ চিনি তো। আমি বললাম যে তোমার ইমা আপুকে একটু ডাইকে দিবা। পরে বলতেছে ইমা আপু তো বাড়িতে নাই। আমি বলতাম সে ইমা বাড়িতে নাই, ইমা কই গেছে? তো বলে শুনছিলাম উনি নাকি ওনার নানু বাড়িতে গেছে। তো যাই হোক, ওর সাথে আমি আর দেখা করতে পারলাম না, যেহেতু পিছিয়ে বলছে বাড়িতে নাই, তার মানে বাড়িতে গেলে তো শুধু ওরা আম্মা আবারও প্রশ্ন করবে, আবারও ঝামেলা। এটা চিন্তা করে আমি বাড়িতে না গিয়ে আমি আবারও হচ্ছে আমার মেসে ফিরে আসি। আমি থাকতেছি আর চিন্তা করতেছি যে ও কোথায় গেল। ঠিক 1 সপ্তাহ কি 7 থেকে 8 দিন পরে, লাইক 10 দিন হবে, 10 দিন পরেও আমাকে আবারও কল দেয়। কল দিলে আমি আত্মহারা হয়ে যে ওর কলটা পাই, এত খুশি হই, মানে আমি যেন চিৎকার করে কান্না করবো। আমি বলতেছি যে তোমার কী হয়েছে? আমি এতটা দিন হয়ে গেল তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না, তুমি নাম্বারটাও বন্ধ করে রাখছো। আমি তোমাদের বাড়িতে গেছিলাম, সবাই জানলো যে তুমি তোমার পিচ্ছি বলতেছে যে তুমি নাকি তোমার নানু বাড়িতে গেছো। তখন সে আমাকে বলতেছে আমি নানু বাড়িতে আসি না, আমি বাসা থেকে পালায় আসছি। আমি বলি কী বলো, বাসা থেকে পালায় আসছো মানে কেন, কী হয়েছে? তো আমাকে বলতেছিল যে বাসা থেকে আমার আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলছে, যার জন্য আমি ভয়ে বাসা থেকে পালায় চলে আসছি। আমি বললাম তো বাসা থেকে পালায় গেছো, তুমি আমারে কেন কল দেও নাই? ও বলে যে আমার কাছে মোবাইল ফোন ছিল না। আমি বললাম মোবাইল ফোন না থাকলে এই যে তুমি এখন আমাকে আগের সিম দিয়েই কল দিলা। তখন সে আমাকে বলতেছে যে আমি মোবাইলটা বাসায় রেখে আসছি, আমি একটা সিম আবারও হচ্ছে আমি অফিস থেকে একটা সিম উঠাইছি, আমার এই সিমটাই আমি অফিসে গিয়ে উঠাইছি। তাই আমি বললাম যে তুমি এখন কোথায় আছো? আমাকে বলতেছে যে আমি আমার একটা বান্ধবীর বাসায় আছি। তো বান্ধবীর বাসা কোথায়? ও বললো বান্ধবীর বাসার ঠিকানা আমাকে দিল। আমি তার বললাম যে আমি কি তোমার সাথে দেখা করতে পারি? ও বলে হ্যাঁ দেখা করতে পারো, আসো। তো আমি যাই, ওই বান্ধবীর বাসাতে যাই, মানে বাসার সামনে যাই, ও বাসার সামনেই থাকে। ওর সাথে দেখা হয় তখন বিকেল লাইক 3-4টার মতো বাজে। আমি ওকে বলি যে তুমি এত কিছু তোমার লাইফে ঘটে গেল, কই তুমি তো আমাকে এই কথাগুলো একটাবারের জন্য বললা না? আমাকে বলতেছে বলার মতো সময় সুযোগ তো আর হয়ে ওঠে না, আমি কী করবো আমাকে বলো। বাবা মা জোর করে আমাকে একটা ছেলের সাথে এঙ্গেজ করাই দিতে চাইছিল, তখন আমি পালায়া বাসা থেকে চুরি করে চলে আসি। যাই হোক, এরপর থেকে আমি তারে
যথেষ্ট পরিমাণ। আমি বলি যে তাহলে কী করা যায়? ও আমাকে বলে যে তুমি আমাকে একটা রাখার ব্যবস্থা করো আপাতত। তো আমি বললাম যে তুমি না তোমার বান্ধবীর বাসায় এতদিন ছিলা, বলতেছে যে এখানে থাকা যাবে না, কোজ আব্বা আম্মা যে কোনো সময় এখানে খবর পেয়ে গেছে যে আমি আসি, যে কোনো সময় এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে, তুমি আমাকে অন্যত্র একটা থাকার ব্যবস্থা করে দাও। তো আমি তারা বললাম যে ওকে ফাইন, ঠিক আছে। তো আমি তারা কী করে আমার মেসের দিকে নিয়ে আসি। আমার মেসে যে বাড়িওয়ালা আছে, আমি যে মেসে থাকি, সে বাড়িওয়ালাকে বললাম, যে পরিচয় দিলাম যে আমার মামাতো বোন এখানে থাইকা পড়াশোনা করবে, এখানে একটা কলেজে ভর্তি হয়েছে, আপনি একটু ওরে থাকার জায়গা দেন। তো এরপর উনি আমাকে একটা রুম দিল, ওই রুমটা আমি ভাড়া করে তাকে আমি ওখানে রাখি। এভাবে তারাই আমি রাখতেছি প্রায় 2-3 মাসের মতো ও এখানে আছে। কিন্তু এরই মাঝে তার পরিবারের সাথে তার কোনো যোগাযোগ নাই, সে তার পরিবারকে ফোনও করে না, তাদের সাথে কোনো রকম কমিউনিকেশনও নাই। একটা পর্যায়ে সে আমাকে বলতেছে যে এভাবে কতদিন, আমরা না হয় বিয়ে করে ফেলি। আমাকে বিয়ের কথাও নিজেই বলে। যখন আমাকে বলে আমি বলি আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বিয়ে করি। বিয়ে করার পরেও আরও 1 মাস আমি তাকে ওই বাসার মধ্যে রাখি। 1 মাস পরে আমি চিন্তা করতেছি যে আমি আসলে আমি ওকে রাখতে গেলে যে পরিমাণ কাজ করা লাগে, যে পরিমাণ টিউশনি করা লাগে, ওই টিউশনি করার পরে আমি আর পড়াশোনা করার জন্য কোনো সময় পাই না। আমি চিন্তা করলাম যে যত যাই হোক, আমি যেহেতু বিয়ে করে ফেলেছি, আমি আমার পরিবারকে ব্যাপারটা জানাই। তখন আমি কী করি, আমার আব্বা কিন্তু তখন ঢাকা থেকে চলে আসে। আমার আব্বা চাকরিতে প্রবলেম হয়, একটা প্রবলেম হওয়ার পরে তখন আব্বা কী করে, ঢাকা থেকে বাড়িতে চলে আসে। তো তখন আর আব্বা ওই চাকরিটা করে না। আমাদের এলাকাতে আব্বা একটা দোকান দেয়, আমার আব্বা একটা মুদি দোকান দেয়। তখন আব্বা বাড়িতেই থাকে, অনেক বড় একটা মুদি দোকান দেয়। তো যাই হোক, এরপরে আমি কী করলাম, আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমি আমার মাকে ব্যাপারগুলো জানালাম। মাকে বললাম যে মা, এরকম ঘটনা, আমি একটা মেয়েকে পছন্দ করেছিলাম, যথারীতি আমি তাকে বিয়েও করেছি। এখন এভাবে তার পরিবার থেকে এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে, তুমি এখন আমার জন্য কিছু একটা করো। অ্যান্ড আমি তো মাকে একদম সব কিছু খুলে বলছি যে সে বাসা থেকে পালা আসছে, আমি তাকে বিয়ে করছি। তো আমার মা আমারে বলতেছে যে এটা কী কইতাছিস, তুই বিয়ে করে ফেলছিস? আমি বললাম হ্যাঁ মা, আমি বিয়ে করে ফেলেছি। এরপর আমার মা বলতেছে যে ঠিক আছে, তাহলে আর লুকোচুরি করে লাভ কি, আমি তোর আব্বার সাথে কথা বলি। সেদিন রাতের বেলায় মা কী করে আব্বার সাথে কথা বলে। আব্বার সাথে কথা বলার পর আব্বা প্রথম দিকে একটু রেগে যায়, রাগারাগি করে। অ্যান্ড লাস্টে বলতেছে যে ঠিক আছে, বিয়ে যেহেতু করে ফেলছে, তাহলে আর কী করা যাবে, মেয়েটাকে নিয়ে বাড়িতে উঠ। তো এর পরের দিন আমি আবার সিলেটে আসি, আইসা তারা নিয়ে আমি গ্রামে যাই। গ্রামে গিয়ে আমি আমাদের বাড়িতে উঠি। বাড়িতে ওঠার পরে সে আমাকে বলতেছে যে তার সাথে আমার মোটামুটি বাড়িতেও থাকতেছে 2 দিন ছিল। 2 দিন থাকার পর আমার আব্বা আম্মা বলতেছে যে এইভাবে তো থাকা যায় না, যেহেতু আমি তোমাকে মেনে নিয়েছি, তুমি তোমার আব্বা আম্মার কাছে যাও, তাদেরকে নিয়ে আসো। তখনও বলতেছে না, আমি আমার আব্বা আম্মার কাছে ভুলেও যাব না, আমি আমার আব্বা আম্মার কাছে যাব ওকে নিয়ে, আমার কথা বলতেছে যে আমি আমার আব্বা আম্মার কাছে সিয়ামকে নিয়ে যাবো, আমি একা যাবো না। তখন আমার আব্বা আম্মা বলতেছে যে সিয়ামকে নিয়ে গেলে সিয়ামরে যদি তোমার আব্বা আম্মা মারে। তা আমি আমার আব্বারে বললাম যে আব্বা, তুমি আমাদের সাথে চলো না। তো আমার আব্বা বলতেছে যে ঠিক আছে, আমি চাই তোর মাকেও নিয়ে আনে। তখন আব্বা, আমি, মা আর ও একসাথে ওদের বাড়িতে গেলাম। ওদের উঠানে যাওয়ার পর ওর মা ওকে জড়ায় ধরে প্রচুর পরিমাণ কান্না, এত কান্না যেন আসমানটা ভেঙে পড়তেছে। ওর বাবা রুম থেকে বেরিয়ে ওরে চুমা দিয়া ধরে কান্নাকাটি করতে করতে 2টা মানুষ যেন লাশ হয়ে যাবে। আমি বুঝতেই পারতেছিলাম না যে এই মানুষগুলো কি তারা, যারা জোর করে ওকে অন্য কোথাও বিয়ে দিয়ে ফেলতে চাইতেছে। ওকে ওর বাবা মা এত ভালোবাসে, কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে কথাগুলো বললো বাস্তবতার সাথে কথাগুলোর আমি তেমন কোনো মিল খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, এরপর আমার আব্বা আমাকে বললো, আমার আব্বা আমা বুঝে এলো যে দেখেন, ছেলে মেয়ে বড় হয়েছে, তারা বিয়ের শাদী করে ফেলছে, এখন আর কি করা যায়, আপনি এটা একটা ব্যবস্থা করেন, বা যা হবার তা তো হয়ে গেছে, ঠিকটা ব্যবস্থা করেন, এভাবে চলক। তা আমি বললাম যে ওকে ফাইন, ঠিক আছে। ওর বাবা মা বললো যে ঠিক আছে। ওরা মোটামুটি সবাই মেনে নিল, ওর বাবা মা মেনে নিল, আমার পরিবারও মেনে নিল। এরপর থেকে ও আমাদের এখানে আসলো, আমাদের এখানে থাকতেছে, যা যে এখন মোটামুটি সম্পর্কটা সবাই জেনে গেছে, ওর সাথে আমার বিয়ে হয়েছে। এটা আমার মামাতো বোন কিন্তু এখনও রেগে আর আমার সাথে কথা বলে না। আমার মামাতো বোন ওই যে রাগ করছে, তারপর থেকে আমার মামাতো বোন আমার সাথে কথা বলে না। এভাবে সম্পর্কটা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। অ্যান্ড আমিও তখন পড়াশোনা করতেছি। তো আমাদের পারিবারিক অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে, আগের মতো না। আগে যেভাবে পড়াশোনা আব্বার টাকা আর্ন করতো, সংসারটা চলতো, এখন সংসারটা চলতে একটু হিমশিম খেয়ে যাচ্ছে। আব্বার পক্ষে আসলে অত টাকা সংসারের জন্য দেওয়া সম্ভব না। আর মুদি দোকানে তখন লাভও অত মোটামুটি লাভটাও অত ভালো হচ্ছিল না, মুদির দোকানে অত ইনকামটাও খুব ভালো হচ্ছিল না। দেন একটা পর্যায়ে আমার আব্বা চিন্তা করতেছে, আমাকে বলতেছে যে তুই কিছু টিউশনি কর। তখন আমি টিউশনি মাত্রাটা বাড়াই দিই। দেন আমি আর তার সাথে ওভাবে কথা বলতে পারি না। যখন আমি অনেক বেশি টিউশনি করি, আবার পড়াশোনা করি, দেখা যায় যে পরিমাণ সময় তাকে দেওয়া দরকার, আমি ওই পরিমাণ সময় তাকে দিতে পারি না। আমি ম্যাক্সিমাম সময় দেখা গেল কি যে আমি আমার পড়াশোনা আর টিউশনি নিয়ে কাটাই দিই। তার সাথে এমনও দিন যায় যে প্রতিদিন আমার আমি তার সাথে সারাদিনে 1 মিনিটও কথা হয় না আমার, এরকম দিনও কাটে।
এভাবে আস্তে আস্তে করে সম্পর্কটা সামনের দিকে যাচ্ছে মোটামুটি। ও আমাকে বুঝে, আমিও তাকে বুঝি। কিছুদিন পরে এভাবে যেতে যেতে একদিন হঠাৎ করে রাতের বেলায় হঠাৎ করে আমার আব্বা যখন বাজার থেকে আসতেছিল, আমি একটা ব্যাপার বলে রাখি, আমাদের উঠানের পাশে হচ্ছে আমার আব্বা মাটি কেটে নিচে হচ্ছে কিছু বিছনা ছিল। আপনারা যারা গ্রামের মানুষ তারা হয়তো জানেন, রাস্তার পাশে হচ্ছে আব্বা বাঁশ কেটে এরকম করে বাঁশের মাথা কেটে চারপাশ দিয়ে বেড়া দিয়েছিল, হচ্ছে সাপোর্ট দিয়েছিল কিছু, সিমের চারা, সিমের বিচি, তেমন বিচি লাগাইছিল। লাগানোর পরে একদম বড় বড় বাঁশ কেটে আব্বা বাঁশগুলোকে এরকম কঞ্চির মতো করছে, 1 হাত 2 হাত এরকম 3-4 হাত করে এভাবে হচ্ছে বাবা এটা রাস্তার পাশে দিয়ে রাখছিল। তো এরপরে যখন আব্বা নাকি একদিন বাজার থেকে, আমি এই কথাগুলো তো আর আমি জানি না, আমি হচ্ছে সিলেটেই আছি। একদিন আব্বা যখন আব্বার দোকান বন্ধ করে রাতের বেলা আসতেছিল, আব্বা দেখলো যে একটা ছেলে দৌড় দিছে, আব্বাকে দেখার পর আমাদের বাড়ির সামনে দিয়ে দৌড় দিয়েছে। দেওয়ার পরে আব্বা কী করলো, লোকটাকে দেখে আব্বা দৌড় দিয়ে তারা ধরার পরে আবার চোর চোর বলে চিল্লাইতেছে, প্রচণ্ড পরিমাণ চোর চোর বলে চিল্লাচ্ছে, আশেপাশ থেকে অনেক মানুষগুলো আসতেছে। একটা পর্যায়ে ছেলেটা করলো কি, আমার আব্বাকে ধাক্কা দিল, খুব জোরে ধাক্কা দিল। অ্যান্ড ধাক্কা দেওয়ার সময় আমি যে বাঁশের কঞ্চির কথা বলেছিলাম, আমার আব্বা গিয়ে ওই বাঁশের কঞ্চির মধ্যে পড়ে এবং আব্বার পিঠে কোমরে দিয়ে হচ্ছে একদম বাঁশ ঢুকে যায়। আব্বা তখন সেখানে চিল্লে সবাই আব্বাকে ধরতেছে এবং একদল মানুষ আব্বাকে ধরলো, আর অন্য মানুষরা হচ্ছে দৌড়ে ওই ছেলেটার পিছন দৌড়ে যাচ্ছে। এরকম পিছনে দৌড়ে যেতে যেতে অনেক দূর পর্যন্ত দৌড়ানোর পরে ছেলেটাকে ধরতে পারার পরে সবাই পাশের গ্রাম থেকে কিছু মানুষ বের হয়, পাশের গ্রামের মানুষগুলো মিলে তাকে ধরার পর সবাই তাকে বাইদা টাইদা আমাদের উঠানে নিয়ে আসে। উঠানে আনার পরে আমাকে ফোন করা হয় রাতের বেলায় যে আব্বার অবস্থা খুবই খারাপ। রাতের বেলায় ফোন করা, আব্বাকে তখন হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাচ্ছে তো আমার বলতেছে যে সিলেট হসপিটালে আনছি তোর বাবাকে, আমাকে ফোন করে। তখন আমি ওসমানী মেডিকেল আব্বাকে নিয়ে যাওয়া হয়। আমি তখন আমাদের ওসমানী মেডিকেলে যাই। যাওয়ার পরে আব্বার অবস্থা এতটা খারাপ ছিল, দেখলে খুবই মর্মান্তিক অবস্থা ছিল, একদম বাঁশ ডাইরেক্ট প্যাড দিয়ে ঢুকে ভিতর বের হয়ে গেছে এমন অবস্থা। তো এরপরে কী হইলো, রাতের আনুমানিক ফজরের কিছুক্ষণ আগে 3:30 কি 4টার দিকে আমার আব্বা সিলেট ওসমানী মেডিকেলে ইন্তেকাল করে। আব্বা মারা যাওয়ার পরে আমার এত বেশি রাগ লাগে, আমি বিশ্বাস করতে পারবো না। আমি আব্বাকে, ওই ছেলেটাকে তখন আমরা বাইদা রাখি, তখন ওই ছেলেটাকে আমাদের উঠানে বাঁধা থাকে। তো আমি সবাই বলতেছে যে পুলিশে ফোন করে ধরাই দিবে। আমি সবাইকে বলছি যে না, পুলিশে ফোন করবেন না, আমি আগে আমার ঝাল মিঠা পরে পুলিশে ফোন করবেন না। তো যথারীতি আমি বলি পুলিশে ফোন করবেন না, ওরা যেভাবে সেভাবে বাইদা রাখেন। একটা পর্যায়ে আমরা কি করি, আশেপাশ থেকে এত মানুষ আসতেছিল যে একে তো মৌতের বাড়ি, মানুষ মারা গেছে, দ্বিতীয় হচ্ছে যে ছেলেটা এখানে বাইদা রাখছে, সবাই ছেলেটাকে দেখতে আসে। তখন আমি চিন্তা করতেছি, কেউ যদি পুলিশকে ফোন করে দেয়, পুলিশ যদি এসে ছেলেটাকে নিয়ে যায়, আমি তো আর আমার মনের জ্বালাটা মিটাইতে পারবো না। আমি কি করি, আমাদের হচ্ছে একটা একটা ঘর ছিল, যেটা আমরা ব্যবহার করতাম শুধুমাত্র ওই যে বাঁশ কাঠ এইসব জিনিসপত্র রাখার জন্য। এক্সট্রা যে ঘরগুলো হয় না গ্রামের, ওরকম এক্সট্রা একটা ঘর। আমি ওই এক্সট্রা ঘরের ভিতর আমার আরও 2টা হচ্ছে ভাইরে নিয়ে, চাচাতো ভাই ওরা আছে, ওদেরকে নিয়ে ওই ঘরের মধ্যে আমি ছেলেটারে বাঁধলাম। বাইন্দা আমি ওর মুখের মধ্যে কষ্টে পেঁচা দিছি, যাতে ও কোনো কথা না বলতে পারে। এরপর যথারীতি আব্বাকে বাড়িতে আনার পরে বিকাল হচ্ছে 5টার দিকে আমরা আব্বাকে আমাদের হচ্ছে কবরস্থানে আমরা আব্বাকে মাটি দেই। আব্বাকে কবর দেওয়ার পরে তখন আমার ভিতরের রক্তগুলো টকবক করতেছে। সবাই, আমার মাও কিন্তু জানে না আমি যে ছেলেটাকে এখানে বাইদা রাখছি, শুধু আমি জানি আর আমার কিছু চাচাতো ভাইয়েরা জানে। একটা পর্যায়ে আমি ছেলেটার কলার চাইপে ওখানে আছে, এর মাঝে আমার বউ কিন্তু খুব কান্নাকাটি করছে, প্রচুর কান্নাকাটি করছে এই বাবার জন্য। এরপরে আমি যখন হচ্ছে ওই ঘরে ছেলেটাকে ধরার পর ওর মুখোশ খুলে ওরা যখন আমি ঘুষাইতে থাকি যে তুই কেন আসছিস, তুই চুরি করতে কেন। আচ্ছা, একটা ব্যাপার আমি এখানে বলে রাখি, ছেলেটার কিন্তু ঠিকানা পাওয়া গেছে, বলতে ছেলেটা মোটামুটি একটু মাদক আসক্ত একটা ছেলে, মাদকের বিজনেস করে আমাদের এলাকায়, মদের ব্যবসা আছে, কিন্তু ও অনেক বড় লোক, টাকা আছে ওর, প্রচুর টাকা, কোটি কোটি টাকা ওর। আমাদের বাজারেই হচ্ছে জায়গা আছে, তারপরে অনেক টাকা পয়সার মালিক, কিন্তু ও মাদকের ব্যবসা করে। তখন আমার মনে, আমি যখন ওর কাছে আসলাম, আমার মনে এই জিনিসটা জাগলো যে ও কখনো চুরি করার মতো মানুষ না। একটা চোর যেরকম হয় না যে চুরি করবে, ও কিন্তু চুরি করার মতো মানুষ না, কারণ ও কিন্তু কোটি কোটি টাকার মালিক, ওর জায়গা আছে, তারপরে ও মদের ব্যবসা করে, ও তো প্রচুর টাকা পয়সার মালিক। তখন আমি ওরে ধরে আমি বলতেছি যে তুই আমার বাড়িতে কেন আসছিলি, তুই তো চুরি করার জন্য আসস নাই। তখন সে আমার বলতেছে যে তুই আমার বউরে আটকায় রাখছস, আমি কি আসবো না।
আমি তখন তারে বলতেছি আমি তোর বউরে আটকায় রাখছি, মানে আমি তো তোর কথা কিছুই বুঝতেছি না, তুই এগুলো কী বলতেছিস? তখন সে আমার বলতেছে যে তুই আমার বউরে আটকায় রাখছিস, তুই আমার বউরে ছাইড়া দে, তাইলে তো আমি আমার বউয়ের কাছে আসছি। আমি তখন তার কাছে বলতেছি তুই তোর বউয়ের কাছে আসছিস, মানে এটা কী বলতেছিস? তো ওর পকেটে মোবাইল ছিল, মোবাইলটা ছিল ওর পকেটে, তখন কিন্তু মোবাইল আছে, এত মারা মারছে ওর পকেটে কিন্তু তখন স্টিল মোবাইল আছে। ওর সাথে কথা বলতে বলতে এই সময় ওর মোবাইলে একটা কল আসে, মানে এর আগে কল আসে বলতে ওর মোবাইলটা ভাইব্রেশন করা, মানে ভাইব্রেশনে মানে শব্দ হচ্ছিল, ভাইব্রেশনের শব্দ শোনা যাচ্ছে। আমি তখন ওর পকেট থেকে মোবাইলটা বের করে লক ছিল, আমি তার আঙ্গুলের চাপ দিয়ে লকটা খুলি। লকটা খোলার পর আমি তার বলতেছি যে তুই, মানে আমি তখন মোবাইলটা আমার কাছে রেখে বলতেছি যে তুই এগুলো কী বলতেছিস? তখন সে আমাকে বলতেছে যে আমার বউয়ের কাছে না কেউ আসছে, ওনাকে আমার বউকে ভালোবাসে, আমার বউয়ের কাছেও আসছে। আমি তখন তারে বলতেছি যে তুই আমার বউয়ের কাছে আসছিস কেন, আমার বউয়ের সাথে তোর সম্পর্ক কী? তখন সে আমাকে বলে যে আমি তখন মূল ঘটনাগুলো জানতে পারি। মূল ঘটনাগুলো ছিল এরকম যে আমার বউ যখন আমাকে ফোন করেছিল, আমি যখন সিলেটে ছিলাম, আমাকে ফোন করে বলেছিল যে আমি বাসা থেকে পালিয়ে আসছি, আমার আব্বা মা আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিচ্ছে। এটা বলেই সে বাসা থেকে পালিয়ে আসছে। এটা 10 দিন তার সাথে আমার কোনো কথা হয় নাই, কিন্তু আমি ওই ছেলের কাছ থেকে, মানে যে ছেলেকে বাইদা রাখছি, আচ্ছা ওর নাম ছিল জসিম, আমি নামটাও বলি, ওর নাম জসিমের মুখ থেকে আমি জানতে পারি যে ও নাকি, মানে জসিমের সাথে আমার ওয়াইফ যে এখন আছে ইমা নাকি জসিমের সাথে পালায়ে গেছিলো। তখনও কিন্তু স্টিল আমার সাথে মানে ইমা রিলেশন আছে, আমার সাথে রিলেশন থাকা অবস্থায় ও জসিমের সাথে পালায়ে যায় বাড়ি থেকে। পালায়ে যাওয়ার পরে ও জসিমের সাথে কক্সবাজার যায়, ওখানে 5-6 দিনের মতো থাকার পরে ও আবার এলাকাতে আসে। যখন এলাকাতে আসে, এর মাঝে এলাকাতে আসার পরে ও কী করে, ওর একটা বান্ধবীর বাসায়, মানে ইমার একটা বান্ধবীর বাসায় ইমাকে রাখার পরে ও বাড়িতে আসে টাকা নেওয়ার জন্য। ওর টাকা শেষ হয়ে যাও, বাড়িতে টাকা নেওয়ার জন্য আসে। টাকা নিয়ে যখন ও বাড়ি থেকে হুন্ডা নিয়ে বের হয়, এই সময় ওকে পুলিশ ব্যারিকেড দিয়ে ধরে ফেলে। পুলিশ হচ্ছে ওকে থানায় নিয়ে যায়, থানায় নিয়ে পুলিশ ওকে জেলে দেয়। ও যেহেতু একজন মাদক ব্যবসায়ী ছিল, অনেক আগ থেকে ও এলাকাতে পরিচিত। এরপরে আমার বউ তখন অসহায় হয়ে যায়, ইমা তখন অসহায় হয়ে যায়, কারণ ওর অলরেডি ওই ছেলেকে তো পুলিশ ধরে ফেলছে। এখন সে তো আর এই ছেলেকে ছাড়া তার বাসায় যেতে পারবে না, কারণ তার বাসায় গেলে তার বাপ মা জিজ্ঞেস করবে যে তুই কোথায় ছিলে, কার সাথে পালিয়েছিলে। তখন ওই সুযোগে সে আমাকে ফোন করে, সে সরাসরি আমার ঘাড়ে চড়ে বসে। তখন সে আমাকে বলে যে সে নাকি আমার জন্য পালাইছিল। আসল সত্য হচ্ছে সে জসিমের সাথে পালাইয়া গেছিল, অ্যান্ড জসিম জেলে যাওয়ার পরে তখন সে আমার উপরে পড়ে। এরপরে আমি কথাগুলো যখন বিশ্বাস করতেছে না ওর কথা, ও বলে যে আমার মোবাইলের ভিতরে ভিডিও আছে তুই দেখ। তখন আমি ওর মোবাইলের ভিতরে যখন ভিডিওগুলো দেখতে পাই যে হ্যাঁ ঠিক, ওর মোবাইলে কক্সবাজারে ও আমার বউয়ের সাথে হোটেলে ছিল এই ভিডিও আছে, তারপরে কক্সবাজারে বিচে ওরা দৌড়াদৌড়ি করছে এই ভিডিও আছে, এবং আমার বউয়ের সাথে তার মোটামুটি একটু নোংরা টাইপের অনেকগুলো ভিডিও আছে। তখন আমার কাছে মনে হয়েছে যে আমার বাপের হত্যাকারী তো জসিম না, জসিম তো আমার আব্বাকে হত্যা করে নাই, আমার আব্বাকে হত্যা করছে আমার বউ, যাকে আমি দুধ কোলা দিয়ে পুষে রাখছি, সে আমার বাবাকে হত্যা করছে। একটা পর্যায়ে আমি জসিমের কী করি, আমি ওরে মারি, ওরে আইসা যখন আমি মারতে থাকি, বাড়িতে তখন অনেক মানুষ ছিল, সবাই এসে আমার ধরে, আমি ওরে মারতে পারি না, সবাই এসে আমার ধরে, আমি বলি যে মাইরিয়ে ফেলবো। তখন সবাই জসিমকে মানে থানায় দিয়ে দিবে, পুলিশ চলে আসে। যখন পুলিশ আসার মানে কয়েক মিনিট আগে আমি চিন্তা করতেছি যে জসিমের তো কোনো দোষ নাই, জসিম আমার বউয়ের কাছে আসছে কারণ আমার বউয়ের সাথে তার রিলেশন ছিল, আর ও আমার বাবাকে ধাক্কা দিচ্ছে, আনফর্চুনেটলি আমার আব্বা ওখানে পড়ে গেছে। আমি নিজে জসিমের হাতের বাঁধন খুলে দিই এবং আমি তারে বলি যে ভাই তুই চলে যা, আমি এখান থেকে ওকে বিদায় করে দিই। পরে বাড়িতে পুলিশ আসার পরে সবাই মানে জসিমকে খোঁজাখুঁজি করে, চোরকে আমি বলি যে অনেক আগে ওকে আমরা ছেড়ে দিছি। তো পুলিশ তারপরেও এটা মোটামুটি নোটিশ করে নেয়। নিয়ে যাওয়ার পর জসিমের উপর আমার অভিযোগটা তখনই কেটে যায়। এরপর থেকে আমি চিন্তা করতে থাকি যে আমি আমার বউকে বলি যে তুমি এই মুহূর্তে তুমি তোমার বাড়িতে চলে যাবা, আমি তোমার চেহারা দেখতে চাই না। আমি সাথে সাথে আমার আব্বা যেদিন আব্বাকে মাটি দিয়েছি ওই রাতের বেলায় ওর বাবা মা আসে, ওর বাবা মায়ের সাথে আমি ওকে রাতের বেলায় ওকে পাঠিয়ে দেওয়ার পরে আমি চিন্তা করতেছি যে ও আমার বাবাকে খুন করছে, ও আমার মাকে খুন করতেও দ্বিধা করবে না। আমি আমার মাকে সবগুলো ব্যাপার খুলে বলার পরে আমার মা আমারে বলতেছে বাবারে তোরা অনেক কষ্ট করে আমি পড়াশোনা করাইছি, আমি অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছি, তুই যেটা ভালো বুঝিস, তুই যেটা ভালো মনে করিস তুই সেটাই কর, আমি তোকে এটাও করতে বলবো না, আমি তোকে ওটাও করতে বলবো না। আমি তখন ঠান্ডা মাথায় চিন্তা করতেছিলাম যে আর যাই হোক, কাল সাপকে নিয়ে রাতের বেলায় থাকা যায় না, কারণ যে কোনো সময় সবল মেরে সে আমাকেও মেরে ফেলতে পারে। এরপরে আমি কি করি, তাকে ডিভোর্স করে দেই। ডিভোর্স করার পরে সে প্রচুর কান্না করে আমার সাথে থাকার জন্য, সে সব তার অপরাধ সে স্বীকার করে থাকার জন্য। কিন্তু আমি চিন্তা করেছি এইবার যদি আমি তাকে সুযোগ দিই, হয় আমি মারা যাবো, না হয় আমার মা মারা যাবে। এরপর থেকে আপন ভাই আমি তাকে কমপ্লিটলি ছেড়ে দিয়ে আমি এখন আলহামদুলিল্লাহ সুখে আছি। আমি আরেকটা বিয়ে করছি, এখন আমার যে ওয়াইফ আমি তার কাছ থেকে প্রচুর পরিমাণ সাপোর্ট পাচ্ছি এবং অনেক ভালো আছি। আমি পড়াশোনা শেষ করেছি, পড়াশোনা প্রায় আমার এখন শেষের পথে। আপনার জীবনের গল্পগুলো আমি সবসময় পড়ি, আমার অনেক ভালো লাগে। আপন ভাই
আপনার জন্য আমার শুভকামনা রইল। আমি আমার জীবনের গল্পটা আপনাকে জানালাম। যদি সম্ভব হয় আমার এই গল্পটা আপনি মানুষের কাছে বলবেন। আমি ব্যাংকে জব করার জন্য মানে আমি ব্যাংকে জব করার জন্য আমার কাগজপত্র জমা দিয়েছি। হয়তো ব্যাংকে আমার চাকরি হতে পারে। আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আর বিশেষ করে আমার যে বর্তমান বউ আছে তার নাম হচ্ছে মুন্নির জন্য একটু দোয়া করবেন। আপন ভাই আপনার জন্য শুভকামনা রইল। যদি পারেন আমাকে একটু ফোন করবেন, এটা আমার ফোন নাম্বার। আপনি অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই সবাইকে অনেক বেশি ধন্যবাদ এত বড় গল্প আমার সাথে আপনারা একদম মনোযোগ দিয়ে শোনার জন্য। আমি জানি যে আপনারা অনেক বেশি অ্যাটেনশন ছিলেন, গল্পটা খুব মনোযোগ দিয়ে শুনেছেন। প্রথমত হচ্ছে এই গল্পের ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, যদি আপনি কোনোটা অংশ বুঝেন নাই এরকম যদি মনে হয়, তাহলে আপনি আমাকে কমেন্টস বক্সে আপনি আপনার প্রশ্নটা আমাকে করতে পারেন। আপনার প্রশ্নগুলো আমি যথারীতি আপনাকে রিপ্লাই দিব। ওর গল্পটা আমি পেয়েছিলাম লাইক হচ্ছে আরও 5-6 দিন আগে। 5-6 দিন পাওয়ার পরে আমি গল্পটা নিয়ে নিজে এটা নিয়ে আমি একটু স্টাডি করেছি, মানে এটা আসলে ব্যাপারটা কী হতে পারে। আমার কাছে মনে হলো যে মানে লাস্ট উনি যেই সিদ্ধান্তটা নিয়েছে ইমা, আর ওনার একটা ব্যাপার আমি এখানে রেখে গেছিলাম। ওনার যে মামাতো বোন ছিল তন্নি কিন্তু মানে এই মেয়েটার সম্বন্ধে মানে ইমা সম্বন্ধে সব কিছু জানতো, যে ইমা কতটা বাজে ছিল এটা কিন্তু তন্নি জানতো। এবং তন্নি টেকনিক্যালি মানে ইমা টেকনিক্যালি তন্নিদের বাসা থেকে সিয়াম ভাইকে সরাই দিছে। মানে তন্নি বুঝতেছিল, তন্নিও নাকি বারবার ইমাকে বলতেছিল যে তুই আমার মামাতো ভাইয়ের সাথে কোনো ফল্ট করবি না, আমার মামাতো ভাইয়ের সাথে করবি না। আমার মামাতো ভাই সরল সোজা মানুষ, ওকে তুই আমার পুপাতো ভাই সরল সোজা মানুষ, তারা তুই কষ্ট দিবি না। এই কথাগুলো তন্নি ইমাকে বলেছিল বেশ কয়েকবার। বলার পরে ইমা খুব টেকনিক্যালি তন্নি সম্বন্ধে একটা মিথ্যে বলে তন্নিদের বাসা থেকে সিয়ামকে সরাই দিল। এটা গল্পের মাঝে ছিল, আমি এই জিনিসটা রেখে গেলাম। তো ডিয়ার ভিউয়ার্স, সিয়াম ভাই শেষে যে কাজটা করেছে আই অ্যাপ্রিসিয়েট, আমি তাকে সম্মান করি। উনি শেষের কাজটা যথেষ্ট ভালো করেছে, কারণ এই মেয়েটাকে যদি মানে এবার সুযোগ দিত, মানে যেটা ইমাকে যদি আরেকবার সুযোগ দেওয়া হতো, তাহলে তার জীবনটা নরকে পরিণত হয়ে যেত। ডিয়ার ভিউয়ার্স, এই গল্প থেকে যেটা শিখেছেন সেটা মনে রাখবেন। সেটা যদি মনে রাখেন তাহলে আপনার এই এতক্ষণ ধরে যে গল্পটা শুনলেন এই সময়টা আপনার কাজে লাগবে। আরেকটা ব্যাপার আমি বলে রাখি, আমাকে অনেকেই অনেক রকম প্রশ্ন করে, যাপন ভাই আমার কাছে এই গল্পটা বিশ্বাস হয়, ওই গল্পটা বিশ্বাস হয় না। দেখেন, আমি আপনাদেরকে প্রতিটা অনুষ্ঠানে বারবার বলেছি, আমি আপনাকে বাধ্য করিনি যে আপনি গল্পটাকে বিশ্বাস করেন, কিন্তু আমি আপনাকে বাধ্য করি যে গল্পের মাঝ থেকে আপনি কোনো কিছু শিখতে চেষ্টা করেন। গল্পটা বিশ্বাস করেন আমি আপনাকে বলি না, কিন্তু গল্পের মাঝ থেকে আপনি কোনো কিছু শিখেন সেটা আমি আপনাকে বলি। আর যেমন সিয়াম ভাইয়ের ঘটনাটা, আমি বিদেশে থাকি, উনি আমাকে লিখে পাঠিয়েছে, আমি শুধু ওনার পড়াটা পড়লাম, মানে একটা বই যেভাবে পড়ে ওই পড়ে আপনাদেরকে শোনাইলাম। আমি কিন্তু তার বাড়িতে যাইও নাই, তার বাবা মারা গেছে কিনা বা এগুলো আমি জানি না। মানুষ বলার পর আমি শুধু গল্পগুলোকে আমার মতো করে সাজিয়ে বলি। ওনার গল্পটা উনি লিখেছে, ওনার মতো করে বললে কিন্তু আপনারা খুব মনোযোগ দিয়ে গল্পটা শুনতেন না বা মজা পাইতেন না। যার জন্য আমি গল্পগুলোকে একটু রূপ দেই, নিজের মতো করে সাজিয়ে আপনাদেরকে এই গল্পটুকু বলি। বাট এরকমই আমার আল্লাহ সাক্ষী, প্রত্যেকটা গল্প মানুষের বাস্তব জীবন থেকে নেওয়া, কোনোটাই গল্প আমার নিজের বানানো না। ডিয়ার ভিউয়ার্স, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো আপন এখানেই বিদায় নিচ্ছে। অন্য কোনো দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আবারও হাজির হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।